প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আহ, অপরাজেয় বাংলা এবং রেডিও মেট্রো মেইলের যৌথ উদ্যোগে আপনাদের সামনে আমরা একটি বিশেষ আলোচনা নিয়ে হাজির হয়েছি। সেই আলোচনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটি আপনারা জানেন যে কোভিড-19 বা করোনা ভাইরাস যা এই সারা বিশ্বকে একটি নতুন জায়গায় নিয়ে গেছে এবং সারা বিশ্ব একটি নতুন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছে। এটি সমাজের বিভিন্ন কিছুকে, রাষ্ট্রের বিভিন্ন কিছুকে বিভিন্নভাবে এটার এর ইম্প্যাক্ট করেছে আমাদের জাতীয় জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে এবং সারা বিশ্বেরই মানুষের জীবন যাপনে সেটি পড়েছে। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে শিক্ষা। গত ৩টি মাস ধরে আমাদের স্কুল কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো বন্ধ রয়েছে এবং এই স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকা মানেই হচ্ছে আমরা অনেকখানি আমাদের নিজেদের নিয়মিত জীবন যাপন থেকে ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে সেটি সেই কারণেই। এবং এই স্কুল কলেজগুলোতে অথবা বিশ্ববিদ্যালয়গুলোতে এখন একটি কথা উঠেছে, এডুকেশন, যেটি একটু পুরনো কথা। আমরা আমাদের দেশে বা এখন সারা বিশ্বে একটু বেশি আলোচিত হচ্ছে, বেশি কথা বলা হচ্ছে, কিন্তু কথাটি অনেক পুরনো এবং অনেকদিন ধরে এটি আলোচনা হয়, এই লার্নিং বা এই এডুকেশনের কথা। সেই বিষয়টি নিয়েই আমরা কথা বলবো। কথা বলার জন্য আমরা এই আমাদের স্টুডিওতে যাদেরকে আহ্বান জানিয়েছি আজকে, এবং এই ভার্চুয়াল স্টুডিওতে কানাডা থেকে যোগ দিচ্ছেন ইমামুল হক। তিনি তিনি রেডিও মেট্রো মেইলের পক্ষ থেকে এই প্রোগ্রাম কো-হোস্ট করছেন আমার সাথে। এরপরে রয়েছেন বদরুল এইচ খান। বদরুল এইচ খান তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং বর্তমানে তিনি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় লার্নিং এর আমরা বলতে পারি যে বাংলাদেশি আমেরিকান লার্নিং এর একজন অন্যতম ব্যক্তিত্ব, যিনি তার এক্সপার্টিস নিয়ে সারা বিশ্বে ঘুরে ঘুরে লার্নিং থেকে নিয়ে যাচ্ছেন এবং এ নিয়ে তার লেখালেখি, বইপত্র সবকিছু রয়েছে। আমরা তার থেকে কথা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে জয়েন করেছেন আমাদের সঙ্গে মোহাম্মদ সেলিম হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং তার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব যে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিভাবে এই লার্নিং বা এডুকেশন নিবে, তাদের মনস্তত্ব কতখানি তৈরি, সেই বিষয় নিয়ে তার সঙ্গে কথা হবে। এই আলোচনাটি আপনারা দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাংলাদেশ, তিনটি দেশ একসাথে হয়ে আমরা আলোচনাটি করছি এই প্ল্যাটফর্মে। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অপরাজেয় বাংলার প্ল্যাটফর্মে এবং একই সঙ্গে রেডিও মেট্রো মেইলের প্ল্যাটফর্মে। কিসলু ভাই, ইমামুল হক তিনি একটু আমাদেরকে ব্রিফ করবেন। এই প্রোগ্রামটি রেডিও মেট্রো মেইলের সরাসরি ব্যবস্থাপনায় চলছে এবং তার থেকে আমরা একটু শুনে নেব যে আমরা কিভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাব, আলোচনাটি এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ মেনন। আপনি যেভাবে বলেছেন যে আমাদের সঙ্গে আজকে অতিথিরা যুক্ত আছেন, তারা বিশেষজ্ঞ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিশেষ করে বদরুল হুদা খান তিনি আমাদের সঙ্গে আজকে আছেন। তিনি দীর্ঘদিন ধরে এডুকেশনকে প্রমোট করছেন বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশে নয়। তিনি ওয়াশিংটনে কাজ করছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে তিনি এডুকেশন নিয়ে সভা সেমিনার করছেন। সেখানে তারা এডুকেশনকে কি করে ইমপ্লিমেন্ট করা যায় সেই কাজ তিনি করে যাচ্ছেন। বাংলাদেশেও তিনি একাধিকবার ভ্রমণ করেছেন, ভিজিট করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সেখানেও এডুকেশনকে বা লার্নিংকে তার প্রমোট করবার চেষ্টা করেছেন। তিনিও আজকে আমাদের সঙ্গে আছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান সেই ক্ষেত্রে। আমরা তার কাছ থেকে শুনবো। বিশেষ করে কোভিড-19 এর পর আমাদের এই আলোচনা আরেকটু বেগ পেয়েছে এই কারণে যে এখন যেহেতু আমরা ফিজিক্যালি আর স্কুলে যাওয়ার ক্ষেত্রে না ছাত্রছাত্রীদেরকে, এবং স্কুল কলেজ বন্ধ আছে, এই ক্ষেত্রে সরকার প্রতিষ্ঠানগুলো লার্নিং এর বা এডুকেশনের কথা ভাবছে, কিন্তু অনেকেই এই লার্নিং বা এডুকেশন সিস্টেমটি কিভাবে কাজ করবে বা কিভাবে কাজ করতে পারে, একে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এই বিষয়টি তারা বুঝে উঠতে পারছেন না। সেই কারণেই আমাদের মনে হয়েছে আজকে এই এমন একটি বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন। এবং শুধু দর্শক, আপনাদেরকে বলে রাখি, লার্নিং বা এডুকেশন নিয়ে আপনাদের যে কোনো রকমের প্রশ্ন দেওয়ার সামর্থ্য আজকে আমাদের আছে, কারণ আমাদের সঙ্গে বদরুল খান আছেন, যিনি লার্নিং বা এডুকেশন নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, বিভিন্ন রকমের লেখালেখি করেছেন। তার বেশ কটি বই প্রকাশিত হয়েছে লার্নিং এর বিভিন্ন ভাষায়। আপনাদের সবাইকে আনুষ্ঠানিকভাবে আরেকবার স্বাগত জানিয়ে
আমার মনে হয় মেনন আপনি অনুষ্ঠান শুরু করতে পারেন যেভাবে আপনি পরিকল্পনা করছেন। ধন্যবাদ। ইমামুল হক, আপনাকে আমরা যে আলোচনাটি আসলে শুরু করতে চাই, আমি একটু নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে এরকম যে আমি একটি বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম শিক্ষকতা করি, যে কারণে সেখানে এই কোভিড-19 এর সময় আমাকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে হয়েছে এবং সেটা ইলেকট্রনিক সিস্টেমেই নিতে হয়েছে। আমার দুটো বাচ্চা একটা ইউনিভার্সিটিতে পড়ে আর একটা স্কুলে পড়ে, তাদেরও স্কুল থেকে এবং ইউনিভার্সিটি থেকে ই লার্নিং করতে হচ্ছে। কিন্তু আমি যেটা দেখতে পেলাম যে আমরা যা করছি, তিনজনের কাছে তিনটি মডেল, এবং এবং এই যে তিনটি মডেল, তার মানেই হচ্ছে আমরা কোনোভাবেই এই কাজটি গুছিয়ে করছি না বা আমাদের কারো কাছে কোনো প্ল্যান্ড কিছু নাই। সে কারণেই আমরা অনেক বেশি গুরুত্বের সাথে আজকে বদরুল এইচ খানের কথা শুনবো যে আসলে এই ই লার্নিংটা কিভাবে আমরা আসলে আমাদের দেশে কতটা যৌক্তিকভাবে এবং কতটা ইফেক্টিভ ভাবে আমরা প্রয়োগ করতে পারি সেটি নিয়ে প্রথমেই কথা শুনতে চাই। বদরুল এইচ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আলোচনায়, এবং আপনার থেকে প্রথমেই শুনতে চাই আমরা ই লার্নিং কে আমরা কিভাবে বাংলাদেশে নিয়ে আসতে পারি বা সুনির্দিষ্টভাবে বাংলাদেশে এটা প্রয়োগ কিভাবে করতে পারি। ধন্যবাদ সবাইকে যারা বাংলাদেশের এবং অন্যান্য স্থান থেকে দেখছেন। এখন ব্যাপারটা হচ্ছে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আছি। আমার বড় হওয়াটা বাংলাদেশে। 81 সনে জুলাই 7 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসি। আমার লেখাপড়া, মাস্টার্স, আন্ডার গ্রাজুয়েট, পিএইচডি সবগুলো এদেশে। যখন 1995 সনে প্রথম যখন আমি দেখলাম যে ওয়েব, স্যার টিম বার্নার্স-লি, অক্সফোর্ডের স্যার টিম বার্নার্স-লি এবং আমেরিকাতে আছেন, আমার খুব ঘনিষ্ঠ মানুষ, উনি ওয়েব শুরু করলেন। তখন আমার মধ্যে একটা চেতনা চলে আসলো, এটা ভালো একটা জিনিস। যেখানে আমি 81 সনে দেশ ছেড়ে এসেছি, তখন আমি সবসময় ভাবতাম, আমার মাকে খুব মিস করতাম। পরবর্তীতে 84 সনে মা মারা গেলেন, আমি আর দেশে যেতে পারিনি। অবশ্য উনি একজন লেখিকা ছিলেন, একজন শিক্ষিকা ছিলেন, যার ফলে উনার একটা পেপার কাটিং অনেকদিন পরে, 30 দিন পরে পেয়েছি। পাওয়ার পরে কষ্ট পেয়েছি, আর আমাকে জানায়নি, কিন্তু আমি খুব ঘনিষ্ঠ ছিলাম বলে তখন যাওয়া হয়নি। তখন আমি ভাবলাম যে আজকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র না আসতাম তাহলে ওনার সাথে থাকতে পারতাম। তো পরবর্তীতে যখন আমি দেখলাম 95 এর দিকে, 94, 95 দিকে ওয়েবের সে একটা উন্মোচন হলো, তখন আমি ইউনিভার্সিটি অফ টেক্সাসের প্রোগ্রাম পরিচালক ছিলাম এবং অধ্যাপক ছিলাম। তখন আমি শুরু করলাম প্রথম অনলাইন ক্লাস, এবং আমি ভাবলাম যে ছবি, ভিডিও, লেখা সবকিছু দেখা যাচ্ছে ওয়েবে। এত কিছু যদি আগে ভাগে এরকম দেখা যেত, তাহলে আমাকে তো বাংলাদেশ থেকে আসতে হতো না, অনলাইনের মাধ্যমে শিখতে পারতাম। তখন আমি চিন্তা করলাম আমি একটা বই লিখব। বইটা নাম হচ্ছে ওয়েব বেস ইনস্ট্রাকশন। আমি বইটা দেখাই আপনাদের, এখানে সেলফে অনেক বই আছে। এই বইটি 95 সনে এটা বেস্ট সেলার হয়েছে, 500 ইউনিভার্সিটি ব্যবহার করেছে। এই ওয়েব বেস ইনস্ট্রাকশন বইটার কাজ শুরু করলাম। পরবর্তীতে তখন কিন্তু ওইটা, এখন যে ই লার্নিং বলছি তখন বলতো ওয়েব বেস ইনস্ট্রাকশন। আচ্ছা, এরপরে মানুষের মধ্যে দেখলাম সারা পৃথিবীতে এই নিয়ে অনেক দ্বন্দ্ব। আমি যে সাবজেক্টে ডক্টর ডিগ্রি করেছি, ইনস্ট্রাকশনাল সিস্টেম ডিজাইনে, মানুষটা বলছে কেন তুমি ওয়েবের মধ্যে তুমি এটা করবে, এটা ওয়েবের দিকে লেখাপড়া হবে কিনা। সারা বিশ্বে একটা আতঙ্ক। যারা লেখাপড়া শেখায়, যারা ট্রেনিং দেয়, তাদের এমন একটা ভাব যে কম্পিউটারের মাধ্যমে আমরা নিয়ে নেব। যারা শিক্ষক, যারা শিক্ষয়িত্রী বা যারা টিচিং, ট্রেনিং, প্রশিক্ষণ পেশায় আছে, তাদের জব থাকবে না।
সেই 96 থেকে বিভিন্ন দেশে প্রধান বক্তা হিসাবে আমাকে নিয়ে যাচ্ছে। আমি মানুষকে বুঝাচ্ছি যে এটা এমন একটা জিনিস, ওয়েব, এটা কোনো শিক্ষক বা প্রশিক্ষককে রিপ্লেস করবে না, অপসারণ করবে না, বরঞ্চ উনাদের কার্যক্রমে সহায়ক হবে। বারবার বলছি, মানুষের মধ্যে সন্দেহ ছিল 95, 96-এ। তার পরবর্তীতে আমি অনেক জায়গায় গিয়েছি, যেমন আমাকে জিজ্ঞেস করা হয়েছে আবুধাবিতে, ওদের শিক্ষামন্ত্রী শেখ নাহাইন জিজ্ঞেস করেছিল যে এখানে শিক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে। সত্যিকার অর্থে উনি জিজ্ঞেস করেছেন, ভালো একটা প্রশ্ন। তো পরবর্তীতে আমি অনেক বই লিখেছি। আমার আপনি জানেন, আমার একটা বই যেটা ই লার্নিং, ম্যানেজিং ই লার্নিং বইটা এখন 23টি ভাষায় অনুবাদিত হয়ে গেছে, এবং বাংলা ভাষায় দুই ভাবে বেরিয়েছে, একটা কলকাতা থেকে বেরিয়েছে, আরেকটা হচ্ছে এটা বাংলাদেশ সরকার বের করেছে এই বইটি। বদরুল ভাই, আমি কি আপনাকে একটু ছোট্ট করে ইন্টারাপ্ট করতে পারি? বলুন। So we can see that we have some, audience here, some viewers, those who don't understand Bengali quite well. So I would appreciate that if you could give us a brief about whether we can afford that e-learning or e-education in Bangladesh. খুব briefly যদি একটু বলেন। So, as many of you are who are involved and familiar with e-learning, so right now I'm showing a book which has been translated into 23 languages in the world, including Bangla. So this Bangla book in e-learning, published locally in Bangladesh in association with Bangladesh Prime Minister's Office, Access to Information. So this book in different languages. So at the same time, in Bangla, there is another book. This one came from New Foundation, working with me, and this is from Calcutta. So these are Bangla books. Thank you. Bodul bhai, it seems that if we want to implement that in Bangladesh, in Bangla, so it is very much possible because there are a number of books that written by you. So there are some concerns from our audience that definitely this will not, the approach will not replace the existing teachers. So there are some concerns. What is your take on this? Okay. So first of all, so as I was saying at the beginning, that many educators, including my peers at George Washington University, other universities in the world, they're thinking e-learning is going to replace them. Not necessarily true. E-learning, it means anything electronic devices that can be used for learning purposes, such as radio, cell phone, television, using e-technologies, anything electronic for learning purposes, that's e-learning. So if a teacher thinks that if I am using computer or electronic media to deliver my instruction, then I may lose my job. Not necessarily so, because electronic media is there to assist you, support you. For example, if you teach something, how to do certain things, like a tutorial, in the classroom, you do it over and over again. If you're in good mood, you do well. If you're in bad mood, you do not good. So in your best mood. আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর আফতাবউদ্দিন। ডক্টর আফতাবউদ্দিন তিনি আইসিডিডিআরবির ট্রেনিং বিভাগের, টেকনিক্যাল ট্রেনিং বিভাগের প্রধান, এবং তিনি তাকে আমরা এই আলোচনায় কেন আমন্ত্রণ জানিয়েছি, এই কারণে যে বাংলাদেশে যারা এরই মধ্যে ই লার্নিং এ খুব ইফেক্টিভলি এবং খুব সাকসেসফুলি ই লার্নিং প্র্যাকটিস করছে, তাদের মধ্যে আইসিডিডিআরবি একটি। এবং আইসিডিডিআরবির এই সমস্ত তত্ত্বাবধান, সবকিছু তত্ত্বাবধানে আছেন ডক্টর আফতাবউদ্দিন। আমরা ডক্টর আফতাবউদ্দিনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে তার কাছ থেকে শুনতেও চাচ্ছি এই যে বেস্ট প্র্যাকটিস তিনি বাংলাদেশে করছেন, তিনি কিভাবে শুরু করেছেন এবং কিভাবে এটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। ডক্টর আফতাবউদ্দিন।
Okay, thank you so much. This is the reality that we begin. অনেক ধন্যবাদ। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা, দেশের প্রেক্ষাপটে তো বটে এবং বৈশ্বিক প্রেক্ষাপটেও। তো আমি যা বলবো এটা আমার প্রতিষ্ঠানের কোনো মতামত না, এটা আমার ব্যক্তিগত মতামত। সেই জন্য আমি শুরুতেই ডিসক্লেইমার দিয়ে দিচ্ছি। তো আমাদের আসলে যাত্রার ব্যাপারে আমাদের যে সর্বোচ্চ কমিটি আছে, যেটাকে আমরা বোর্ড অফ ট্রাস্টি বলি, সেখান থেকে বহু বছর যাবত আসলে আইসিডিডিআরবি যেন এই টেকনোলজিতে ইনোভেশনে এগিয়ে যায়, তাদের একটা প্রণোদনা, তাদের একটা সবসময় এনকারেজমেন্ট আমাদের ছিল। আমি সেখানে 2006 সালে যখন জয়েন করি, তারপর থেকেই এর আলোকে চেষ্টা করি যে কিভাবে এটা করা সম্ভব। তো ফরচুনেটলি কয়েক বছর পার হলেও আমার সঙ্গে পরিচয় হয় আমাদের আজকের যে স্বনামধন্য বিখ্যাত অতিথি আমাদের প্রফেসর বদরুল হুদা খান। যেভাবে হোক ওনার সঙ্গে আমার কানেকশন হয় 2014 সালে। তারপরে উনি খুব কষ্ট হলেও আমি বুঝেছি যে কষ্ট হলেও সময় বের করে আমাদেরকে আসলে সাহায্য করেছেন। তো সেই থেকে আমাদের আসলে যাত্রা। তো আমাদের অন দ্য গ্রাউন্ড লার্নিং বলতে সেখান থেকে শুরু। আমি যদি সংক্ষেপে কিছু বলি, যে আমরা আসলে তখন তেমন কোনো স্পষ্ট ধারণাই ছিল না যে ইলেকট্রনিক লার্নিং বলতে কি বোঝায়, ই লার্নিং বলতে কি বোঝায়। থিওরিটিক্যাল ভাষা অনেক জিনিস ছিল। তো উনি আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন যে কোনটা কি। এবং মজার ব্যাপার হলো যে উনি খুব সিস্টেমেটিক ওয়েতে আমাদের রেডিনেস থেকে শুরু করে আমাদের যে প্রযুক্তিগত অবস্থা, মাইন্ডসেট বা মানসিক অবস্থা বাস্তবায়নের পক্ষে কতটুকু সহায়ক হবে, সেই জিনিসগুলো উনি আমাদেরকে মেপে দেখিয়েছেন। তো কাজে আমাদের অভিজ্ঞতাটা অত্যন্ত আমি মনে করব যে খুব গ্রাউন্ডেড আমাদের এক্সপিরিয়েন্স। তো সেই থেকে যাত্রা শুরু। কিন্তু যা হয় সবসময় তো আমরা জানি বাস্তবতাটা হলো ভিন্ন রকম। এই চলার পথে দেখা যাবে যে গ্রহণযোগ্যতার ব্যাপার আছে, সাপোর্টের ব্যাপার আছে, আপফ্রন্ট ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরাও আমাদের ক্ষেত্রেও যে ব্যর্থ হয়নি তা না, আমাদের ক্ষেত্রেও একইভাবে আমরা এই অভিজ্ঞতাটা পেয়েছি। অনেক ডিফিকাল্টিস তারপরে আমরা পার হয়েছি। তো যেভাবে হোক আমরা কিন্তু থেমে থাকিনি। তো তার ফল হয়েছে কি? তার ফল হয়েছে যে এখন আমরা কিন্তু খুব সহজেই এর যে সুবিধাটুকু, উপকারটুকু আমরা কিন্তু এখন ভোগ করছি। তো সুবিধার মধ্যে আমি এই একটা কথা বলি যে এই ই লার্নিং এর বদৌলতে আমরা খুব কঠিন একটা জায়গা আমরা মনে করি, সেটা হলো ক্লিনিক্যাল স্কিল বিল্ডিং। আমরা সাধারণভাবে যে জেনারেল এরিয়াতে আমরা কিন্তু ঢুকিনি শুরুতেই। আমরা ক্লিনিক্যাল স্কিল বিল্ডিং একটা চ্যালেঞ্জিং এরিয়াকে আমরা বেছে নিয়েছি এবং সেই চ্যালেঞ্জিং এরিয়া ইনশাল্লাহ আমরা জয় করেছি। আমরা বলতে দ্বিধা নেই যে আমরা জয় করেছি, এবং সেই জন্য এখন বাকি যে আরো কম বা সহজে আয়সাধ্য এরিয়া আছে সেগুলো আমাদের জন্য কোনো ইস্যুই না। আমি এই মুহূর্তে আমাদের আলোচনায় যেহেতু রয়েছেন আরো মোহাম্মদ সেলিম হোসেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক, এবং আমি আসলে একজন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষককে আমরা এই আলোচনায় আজকে আমরা কেন আনলাম, কারণ হচ্ছে যে এই বিষয়টির সাথে আমরা শুরু থেকে যখন বাংলাদেশে কোভিড-19 এর সময় যখন এডুকেশন নিয়ে কথা হচ্ছিল, তখন একটি কথা যে ছাত্রছাত্রীরা কতটুকু কোঅপ করতে পারবে, ছাত্রছাত্রীদের আপনার টেকনিক্যাল ব্যারিয়ার্স আছে এবং ডিজিটাল ডিভাইড আমাদের সোসাইটি, এই সমস্ত কারণে অনেকগুলো বিষয় রয়েছে। তো ডক্টর সেলিম হোসেন, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে আমরা আসলে কিভাবে কোপ আপ করতে পারি। আপনাকে ছাত্রছাত্রীরা সারাক্ষণই ঘিরে থাকে, ওরা কি বলছে বা ওদের কাছ থেকে আপনি কি শুনতে পাচ্ছেন, একটু যদি বলতেন। ধন্যবাদ অপরাজয় বাংলা এবং আজকের যারা অতিথি আছেন। স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি বদরুল হুদা খান স্যারকে। উনি সারা বিশ্বে যেভাবে এই ই লার্নিং নিয়ে কাজ করে যাচ্ছেন,
এই জন্য তাকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। আরও যেহেতু আমাদের সাথে আছেন আফতাবউদ্দিন, উনি এই ওনার যে কন্ট্রিবিউশন আইসিডিডিএরবিতে এই লার্নিং প্ল্যাটফর্মের উপরে, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং খেয়াল করবেন আজকের এই যে আমরা আলোচনা করছি, এই আলোচনার মধ্যে এই যারা আমরা প্যানেল ডিসকাশনে যারা আছি, তাদের মধ্যে আমি বোধহয় সবচেয়ে ইয়াং, এবং বাকি যারা আছেন তারা সবাই বয়সে আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ। কিন্তু তারা সবাই কিন্তু খুব চমৎকারভাবে এই যে আজকের এই যে টেকনিক্যাল যে ইস্যুসগুলো হচ্ছে, আমরা যে একটা ওয়েব বেস একটা সেমিনার করছি, ওয়েবিনার করছি, এই ওয়েবিনারে তারা কিন্তু খুব চমৎকারভাবে অ্যাডজাস্ট করে খুব চমৎকারভাবে আজকের এই প্রেজেন্টেশনে তারা যোগ দিয়েছেন। এখন মেনন ভাই যে প্রশ্নটা করলেন যে আমাদের স্টুডেন্টরা বিষয়টা কিভাবে নিচ্ছে, দেখেন আমাদের যে এডুকেশন সিস্টেম, এডুকেশনকে যদি আমরা ভাগ করি প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন এবং টার্সিয়ারি এডুকেশন, এই বিভিন্ন লেভেলের এডুকেশনে, এখন প্রাইমারি লেভেলের এডুকেশন আমাদের দেশে এতটাই কি বলে যে বিস্তৃত, এই বিস্তৃত এডুকেশনে এবং আমাদের যারা স্টুডেন্ট যারা আছে, দে আর অল ইন্টেলেকচুয়ালি যদি আমরা চিন্তা ভাবনা করি, এবং তারা যে প্রজন্মের, তারা কিন্তু অলরেডি গ্যাজেট ওরিয়েন্টেড। মোটামুটি আপনি যদি এখন গ্রামে গঞ্জেও যান, সব জায়গায় মোটামুটি কিন্তু তারা গ্যাজেট ওরিয়েন্টেড। সো আমার কাছে কখনোই মনে হয়নি যে আমাদের স্টুডেন্টরা এই বিষয়গুলোকে অ্যাডপ্ট করতে ব্যর্থ হবে। এবং আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সেইখান থেকে যদি আমরা বলি, তাহলে আমরা দেখব যে প্রথম দিকে আমি বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যারা অনলাইন বেসিস ক্লাস নিচ্ছেন বা এই বন্ধের আগে যারা নিয়েছেন, তাদের সাথে কথাবার্তা বলে যেটা দেখেছি, প্রথম দিকে আমাদের স্টুডেন্টদের মধ্যে এক ধরনের রেজিস্ট্যান্স থাকে, অ্যান্ড ইট ইজ ভেরি ন্যাচারাল। ইট ইজ ভেরি ন্যাচারাল। যে কোনো পরিবর্তনের সময় আমাদের মধ্যে এক ধরনের রেজিস্ট্যান্স আসবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু যখন তাদেরকে কনভিন্স করা হয় বা তাদেরকে বোঝানো হয়, এবং যখন তাদেরকে এই জিনিসগুলোর পজিটিভ দিকগুলো আমরা যখন তাদের সামনে তুলে ধরেছি, তখন কিন্তু তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই ক্লাসগুলোতে অ্যাডজাস্টেড হয়েছে এবং তারা চমৎকারভাবে এই সকল ক্লাসে কন্ট্রিবিউট করেছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ইউনাইটেড ইউনিভার্সিটির একটা ক্লাসে যখন প্রথম দিন যখন এই ওয়েব বেস ক্লাস চালু করা হলো, অনলাইন ক্লাস চালু করা হলো, প্রথম দিকে এই ক্লাসে একজন বাদে আর কেউ সাইন ইন করেনি। এটা হচ্ছে প্রথম যেদিন এই অনলাইন ক্লাসটা চালু হয়। কিন্তু পরের সপ্তাহে দেখা গেল যে তাদের 36 জন স্টুডেন্টদের মধ্যে প্রায় রেগুলারলি 32 থেকে 34 জন স্টুডেন্ট অনলাইনে প্রেজেন্ট থাকতো আর কি। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে আমরা দেখছি যে টার্সিয়ারি লেভেলের যারা আমাদের শিক্ষার্থী যারা আছেন, অনেকটা একই রকমের অভিজ্ঞতা আমার নিজেরও রয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আমি নিজে ক্লাস নিতে গিয়ে দেখেছি যে ওখানে 46 জন স্টুডেন্টের মধ্যে 42-43 জন প্রতিটি ক্লাসেই উপস্থিত ছিল। সো ছাত্রছাত্রীদের কি বড় বিষয়, বজরুল হুদা খান আপনার কাছে একটু যেতে চাই। নিশ্চয়ই ইমামুল হক আপনার কোনো প্রশ্ন নিশ্চয়ই থাকলে মাঝখানে প্রশ্ন, কিন্তু আমি বজরুল হুদা খানের কাছে একটু যেতে চাই এই প্রসঙ্গটি নিয়ে। এই যে ছাত্রছাত্রীরা প্রস্তুত আছে বা ছাত্রদের কাছে কিন্তু একটা ডিভাইস আছে, এখন ডিভাইসটি আপনার এই ডিভাইসটি বাংলাদেশে আমাদের কাছে কম্পিউটার বা মোবাইল ফোন এই সবকিছু ব্যবহার একরকমের আসলে এই ফোন করা এবং কম্পিউটারে লেখা পর্যন্ত এর ভিতরে যে আরো অনেক কিছু টেকনিক্যালিটিস রয়েছে, যে টেকনিক্যালিটিস গুলো আমাদের হাতের মুঠোয় আছে, কিন্তু আমরা হয়তো অতটা ব্যবহার জানি না বা অতটা আমাদের জানা হয় না। এখনকার ছাত্রছাত্রীরা একটু সুবিধাজনক অবস্থায় আছে যে তারা নিজেরাই খোঁচাখুচি করে অনেক কিছু শেখে, সো এবং তারা সেগুলোর প্রয়োগও করতে পারে এবং খুব ভালোভাবে ইফেক্টিভ ব্যবহারও করতে পারে। সো এই যে সুবিধাটি আমরা এখন পাচ্ছি, এই সুবিধা দিয়ে আপনার ই লার্নিং কে আমরা কতখানি বাংলাদেশে প্রয়োগের জায়গায় আরো ইফেক্টিভলি প্রয়োগের জায়গায় নিয়ে যেতে পারবো, আপনার কি বজরুল হুদা? ধন্যবাদ। প্রথমত আমি যেটা বলছি, বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে আছে। এই যে ইংলিশ বইটি দেখছেন, ইংলিশ ফর টুডে, এই বইয়ের 172 পৃষ্ঠায় আপনার ই লার্নিং সম্পর্কে আছে। এবং এরা, আমি বাংলাদেশে গেছি, ওরা হোমওয়ার্ক করে যে ই লার্নিংটা কি, এবং এখানে বলে যে শিক্ষার্থীরা ক্লাস 9-10 শিক্ষার্থীরা আমার কাছে এসে আমার সাথে কথা বলতে চাই। আমার তো ছুটি নেই, বলছিল আমরা আপনাকে চিনি। কারণ আমি জ্ঞানবাহন নিয়ে যখন গ্রামে গ্রামে গেছি, তখন দেখি সবাই এই হোমওয়ার্কটা করে যে এই বইয়ের ক্লাস 9-10 বইয়ের যে দেশের জাতীয় পাঠ্যপুস্তকে ই লার্নিং নিয়ে কথাবার্তা হচ্ছে,
সে দেশের শিক্ষার্থীরা অনেক অনুসন্ধিৎসু তারা কিন্তু 2004 সনে এপ্রিল মাসে প্রথম আলোতে সম্পাদকীয়তে আমাকে ইন্টারভিউ করেছিল। তখন আমি বলেছিলাম প্রযুক্তি গ্রহণে দ্বিধা করলে দেশ পিছিয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশ কিন্তু মোটামুটি এগিয়ে আছে। এখন কথা হচ্ছে যে আপনার প্রশ্নগুলো হচ্ছে যে এখানে কিন্তু যন্ত্রপাতির দরকার কিনা বা এমন কোনো রিসোর্সের দরকার কিনা। আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যে মাইন্ডসেট। এই যে প্রফেসর সাহেব সাইকোলজি প্রফেসর বললেন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলেছেন, যেখানে আমি বক্তৃতা দিয়েছি, সেখানে শিক্ষার্থীরা প্রথম আসেনি, পরে যখন দেখবে তখন আসতে থাকবে। ব্যাপারটা হচ্ছে কি যে এখানে এমন কোনো প্রযুক্তির প্রয়োজন নেই। আপনার যদি কানেক্টিভিটি থাকে, একটা ছোট্ট সেলফোনে, মোবাইল ফোনে আপনি অডিও তো শুনতে পারেন, সবসময় যে ভিডিও শুনতে হবে তার কোনো কথা নেই। তো এখন প্রযুক্তিগতভাবে আমাদের বাংলাদেশে, ডিজিটাল বাংলাদেশের কারণে আমি মনে করি আমরা এই ব্যাপারে অনেক এগিয়ে গেছি। এখন আমরা মানসিকভাবে আমরা কতটুকু প্রস্তুত? মানবিক অবশ্যই এটা কোনো চাকরি, এটা কারো কাছ থেকে চাকরি নিয়ে নিচ্ছে না, একজন শিক্ষক বা প্রশিক্ষককে সাহায্য করছে কিভাবে তাদের দিনের পর দিন তাদের যে কষ্ট করে পড়ানোর একটা সহায়ক দরকার ছিল, এই যে ইন্টারনেটের মাধ্যমে ওয়েব, এই টেকনোলজি, প্রযুক্তি, এটা এক বড় সহায়ক। ব্যাপারটা হচ্ছে প্রস্তুতি। যেখানে ক্লাস 9-10 ইংলিশ ফর টুডেতে লার্নিং নিয়ে কথা হয়েছে, শিক্ষার্থীরা অলরেডি জেনে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যারা পড়াচ্ছেন, যারা শিক্ষা সেবা দিচ্ছেন, তাদেরকেই চেঞ্জ করতে হবে। আপনাদের নতুন প্রজন্ম তারা অলরেডি চেঞ্জ হয়ে অপেক্ষমান, তারা ওয়েট করছে। আর আপনারা যারা গুরু দায়িত্বে নিচ্ছেন, আপনারা শিক্ষার্থীদের সামনে না দেখে পড়াতে প্রস্তুত নন বা অনলাইনে পড়ানো কঠিন, তাদেরকে তাদের মানবিকভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে পরিবর্তন আনতে হবে। কারণ নতুন প্রজন্ম তো এই ডিজিটাল যুগে তারা এখন কেউ ফোন করে না, বলে যে ট্যাক্স পাঠাও। তার মানে কি, তারা অভ্যস্ত হয়ে গেছে। তারা হাহাকার করছে, কেন আমাদের দেশে অন্য দেশের মতো আমাদের এই প্রযুক্তি গ্রহণের শিক্ষা ব্যবস্থা চালু হবে না কেন? একটি কনসার্ন হচ্ছে যে সাম্প্রতিক সময় আমাদের কোর্টে আমরা দেখেছি যে সেখানে ভার্চুয়াল কোর্টের একটি ব্যবস্থা করা হয়েছে। সেখানে জাজমেন্ট দেয়া হচ্ছে ভার্চুয়ালি, মানুষকে ফিজিক্যালি কোর্টে যেতে হচ্ছে না, এবং সেখানে আমাদের জাজেসরা, আমাদের লয়ার্সরা, দে আর স্ট্রাগলিং উইথ দি টেকনোলজি। এর মানে হচ্ছে আমাদের তুলনামূলকভাবে যারা বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী তারা একটু স্ট্রাগল করছেন, বাট আশা করি সেই স্ট্রাগলটাও তারা দূর করতে পারবেন। কিন্তু আমি যে বিষয়টি আপনার কাছে জানতে চাই যে আমরা যখন এডুকেশনের কথা বলছি, আমরা কি এটি একটি বিকল্প এডুকেশনের কথা বলছি, নাকি মূল ব্যবস্থার কথা বলছি, নাকি মূল কোনো ব্যবস্থাকে এটি সাপ্লিমেন্ট করবে বা কমপ্লিমেন্ট করবে, সেটি যদি একটু পরিষ্কার করেন। এরকম একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আমাদের সাবজেক্টের প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে কি, এক সাবজেক্টে আমাদের এখানে আমেরিকাতে আমরা যার সম্পর্কে বলি ব্লুমস ট্যাক্সোনমি, আমার বইতে আমি এটা দেখিয়েছি। মনে করেন লো কগনিটিভ লেভেলের থেকে হাই কগনিটিভ লেভেল, মানে সোজা পড়া থেকে কঠিন পড়া। এখন ব্যাপারটা হচ্ছে কার্ভটা এভাবে যায়। এখন আপনি কি পড়াচ্ছেন? একবার আমি সান ফ্রান্সিসকোতে অপটোমেট্রিক এডুকেশনের উপর একটা কিনোট দিতে গেছি। ওকে আমাকে জিজ্ঞেস করা হয়েছে ডাক্তাররা বা ডাক্তারি সাবজেক্টে কি লার্নিং ইউজ করা যাবে কিনা। আমি বললাম যাবে, তবে মিশ্রভাবে। কিভাবে? মনে করেন একজন প্রফেসর যে সার্জন অপারেশন করবে এবং শিক্ষার্থীরা, মেডিকেল স্টুডেন্টরা সেটা শিখবে। লার্নিং পদ্ধতি কি শিখে পড়ানো যাবে? কথা হচ্ছে এই যে শিক্ষাটা, সেটা হচ্ছে হাতে নাতে শিখতে হবে, সাইকোমোটর, হ্যান্ডস অন। তাহলে এই লার্নিং এ যেটা করতে হবে, প্রথমত একজন ভালো
যিনি সার্জন, কোন একটা ইউনিভার্সিটি উনি কিভাবে সার্জারি করছেন, নি সার্জারি, ওটা যদি আমরা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্যাপচার করে এরকম ওয়েবের মাধ্যমে আমি স্টুডেন্টকে, মেডিকেল স্টুডেন্টকে দেখাতে পারি, এবং এমন ভাবে তৈরি করা হবে এই ডেমনস্ট্রেশনটা সেকশন বাই সেকশন তারা থামতে পারবে, চালাতে পারবে, দেখবে, পুরোটা শুনে ওরা নিজে রেডি হয়ে যাবে। আরে এই সার্জারি করতে তো এই প্রসেস, এই পদ্ধতিতে আমাকে এগোতে হবে। তখন যে বাসে আসবে, বাসে আসার পরে পরের দিন কিন্তু তাকে যখন মেডিকেল কলেজে যাবে, সার্জারিতে যাবে, তখন তাকে দেখতে হবে যে রক্ত টাচ করতে হবে হাতে নাতে, তাকে পেশেন্টের যারা রোগীদের আত্মীয় স্বজনের সাথে আলাপ করতে হবে, এই স্কিল গুলো ডেভেলপ করতে। ওরা তাহলে বদরুল ভাই, এটা কম্বিনেশন। আমি একটু বদরুল ভাই একটু আপনাকে একটু বলি, মেনন আপনার অনুমতি নিয়ে বলি। এর মানে আপনি যা বললেন তার মানে হচ্ছে এটি একটি মিক্স মিডিয়া, মানে পুরোপুরি মূল ব্যবস্থাও নয়। নো, এটা এই ক্ষেত্রে মিক্স মিডিয়া। যেমন ইংলিশ কম্পোজিশন পড়াচ্ছেন, ওখানে মিক্স মিডিয়া নেই, স্ট্যান্ড অ্যালোন পুরোটা পড়াতে পারবেন। এখানে যেখানে হ্যান্ডস অন সাইকোমোটর স্কিল দরকার আছে, সেখানে এটা মিক্স করবেন। হার্ভার্ড এটা বলে ফ্লিপ ক্লাসরুম, মানে ক্লাসরুমের আগে তুমি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জিনিসটা ডেমনস্ট্রেশন দেখে নেবে। এটা যেহেতু হ্যান্ডস অন, রক্ত টাচ করতে হবে, তখন ক্লাস আসে এটা করবে। এটা হচ্ছে আমরা বলি ব্লেন্ডেড লার্নিং। ওকে, কিন্তু কতগুলো সাবজেক্ট আছে, যেমন কম্পিউটার সায়েন্স, বিভিন্ন সাবজেক্ট, যেখানে মানে স্টুডেন্ট সাথে না থাকলেও চলবে, ওটা পুরো স্ট্যান্ডার্ড, পুরো কোর্সটাকে অনলাইনে পড়ানো যাবে। কিছু ক্ষেত্রে কেবল মিক্স মিডিয়ার দরকার আছে। এই জায়গাটা যদি আমরা একটু ইয়ের কাছে যাই, ডক্টর আফতাবউদ্দিনের কাছে যাই, এই বিষয়টা সেলিম হোসেনের কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে একটু ডক্টর আফতাবউদ্দিন যদি বলতেন যে তারা যখন করতে গেলেন তখন তাদের এই বিষয়টা কতখানি তাদেরকে দরকার হয়ে পড়েছে কিনা, নাকি পুরোটাই ইলেকট্রনিক্যালি করা সম্ভব হয়েছে? আমি একটু, আফতাব ভাই আপনি আপনার কানেকশনটা মিউট আছে, একটু আনমিউট করতে হবে আপনাকে। আর আপনাকে আমি একটু সাহায্য করি, একটু আমি একটু ইয়ের সঙ্গে যুক্ত করি, মেননের সঙ্গে। সে যেহেতু আমি একজন কমিউনিকেশনের ছাত্র, কমিউনিকেশনে আমরা বলি সবচাইতে এফেক্টিভ মাধ্যম হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। আমরা যদি পরস্পরকে দেখতে না পাই, ইন পার্সন যদি টাচ না থাকে, সেই কমিউনিকেশনটাকে খুব এফেক্টিভ কমিউনিকেশন আমরা বলি না, এটা খুব ডিফিকাল্ট হয়। সুতরাং আমরা যেই বিষয়ে কথা বলছি সেখানে এটিকে যদি একটা পূর্ণ ব্যবস্থা হিসাবে আমরা চিন্তা করি, তাহলে এটি হয়তো ইন পার্সন কমিউনিকেশনের সুযোগ কম থাকে। এটি কোনো বড় বাধা কিনা সেই বিষয়ে যদি আপনি একটু বলেন একসঙ্গে। ইয়েস, আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন এটা একটা ইনহেরেন্ট ইস্যু আমি বলি এই ই-লার্নিং এর জন্য। কারণ ই-লার্নিং এর যেমন সুবিধা আছে, কতগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এর মধ্যে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলে ধরা হয় যে আইসোলেশন। লার্নার এবং যে ফ্যাসিলিটেটর বা টিচার যাই আমরা বলি, তারা দুই জগতে থাকে। কিন্তু সুখের বিষয় হলো বা মজার বিষয় হলো যে এখন পাশাপাশি যে টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট, এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের পাশাপাশি এমন সব টুলস এসে গেছে, এমন সব প্রক্রিয়া এসে গেছে যে এর মাধ্যমে আমরা ওই আইসোলেশনটা কাটিয়ে উঠি। যেমন আমরা এখন যা করছি, মনে হচ্ছে না যে আমরা খুব বেশি ওয়াইড অ্যাপার্ট, ছিটকে পড়েছি, তা কিন্তু না। তো আমাদের অভিজ্ঞতা হলো যে এখন কিন্তু এই প্রযুক্তির মাধ্যমে এই লোনলিনেস বা আইসোলেশনটাকে অ্যাভয়েড করা যায়। এবং এটা সত্যিকার অর্থে আমি প্রফেসর বদরুল খানকে আবারও ধন্যবাদ দিব যে উনার যে অক্টাগোনাল ফ্রেমওয়ার্ক, এই অক্টাগোনাল ফ্রেমওয়ার্ক এত সুন্দরভাবে অ্যাপ্লাইড হয়েছে কম্প্রিহেন্সিভলি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য। তো আমি মনে করি যে এর কোনো বিকল্প নেই। এটা অত্যন্ত চির নতুন বলবো, সবসময় নতুন থাকবে এটা। এবং আমরা অনেক কিছু এর মাধ্যমে বাস্তব ক্ষেত্রে কিন্তু এটা সুফল পাবো। পাশাপাশি উনি আরেকটা E3 মডেলের কথা বলেছেন,
এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। এই দুটো বিষয়কে যদি আমরা একসাথে মানে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এর যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে সেই জিনিসগুলো ওভারকাম করা সম্ভব। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি এই সাথে একটু মোহাম্মদ সেলিম হোসেন তার কাছেও একটু শুনতে চাইবো এই বিষয়টি। যদি মামুনও শুনলেন যে এই যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের কথা আমরা বলি এবং কমিউনিকেশনের অন্যান্য দিকগুলো আমরা টুগেদারনেস এর কথা বলি, ইনক্লুসিভ এর কথা বলি, এই যে কথাগুলো কিন্তু আমাদের ডেভেলপমেন্ট অথবা আমাদের যে গ্রো টুগেদারের এই সমস্ত কথাবার্তা সবগুলোই কিন্তু আসলে কালেকটিভনেস, এই সবগুলোই কিন্তু আমাদেরকে আসলে ওই একটা জিনিস শেখায় যে একসাথে কাজ করা, কাছাকাছি থাকা, সেই এবং একজন আরেকজনকে বুঝতে পারা, চিনতে পারা, জানতে পারা, তাহলেই সামনে এগিয়ে যাওয়া যায়। এই বিষয়গুলো এখন তাহলে কিভাবে কাজ করবে? সেলিম হোসেন, আপনি মনোবিজ্ঞানের হিসাবে আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ মেনন ভাই। যে বদরুল খান স্যার যেটা বললেন যে বিশেষ করে যে সকল আমাদের লার্নিং গুলো সাইকোমোটর স্কিলস এর প্রয়োজন হয়, সেই সকল ক্ষেত্রে আমরা এক ধরনের কম্প্রোমাইজ করতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে এডুকেশনের তো ফাংশন শুধুমাত্র তাকে শেখানো তাই না। এর সাথে, সাথে এর কিন্তু আরো অনেক ধরনের ফাংশন আছে। যেমন বাচ্চাদের সোশ্যালাইজেশন, তার বিভিন্ন ধরনের সফট স্কিল ডেভেলপমেন্ট, এই সকল জায়গাগুলোতেও কিন্তু এডুকেশনের একটা মারাত্মক ভূমিকা আছে আরকি। তো এখন আমরা যদি প্রাইমারি এডুকেশনের কথা চিন্তা করি, সেকেন্ডারি এডুকেশনের কথা চিন্তা করি এবং টারশিয়ারি এডুকেশন আলাদা, আলাদাভাবে যদি চিন্তা করি, তাহলে খেয়াল করবেন যে টারশিয়ারি এডুকেশনে ই-লার্নিং যতটা ইফেক্টিভলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, অন দ্য আদার হ্যান্ড প্রাইমারি লেভেলে আমাদের ই-লার্নিং এর ইমপ্লিমেন্টেশনে আমাদের কিছু কম্প্রোমাইজ করতে হতে পারে আরকি। হ্যাঁ? তো এই জায়গাগুলো আমাদেরকে এখানে মাথায় রাখা দরকার যে আমরা আমাদের প্রাইমারি এডুকেশনে কিভাবে করব, সেকেন্ডারি এডুকেশনে কিভাবে করব এবং টারশিয়ারি এডুকেশনে কিভাবে করব। এখন প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে একটা জিনিস খুব এখানে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে এই যে সিচুয়েশন তৈরি হয়েছে অনলাইন এডুকেশনের বা ই-লার্নিং এর মাধ্যমে একটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার। সেটা হচ্ছে যে অনলাইন এডুকেশনের মাধ্যমে আমরা আমাদের ওভারঅল যে এডুকেশন সিস্টেম আছে, এডুকেশন সিস্টেমের উপরে একটা প্রেশার কমাতে পারি। আপনি যদি অনলাইন এডুকেশনের পজিটিভ দিকগুলো আস্তে, আস্তে মানে ওয়ান বাই ওয়ান যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এর মাধ্যমে আমরা আমাদের ওভারঅল যে এডুকেশনাল পলিসি আছে, এডুকেশনাল সিস্টেম আছে বা এডুকেশনের উপরে যে প্রেশার আছে, সেটা কিন্তু অনেকখানি কমাতে পারবো। অ্যান্ড উই ক্যান ফোকাস মোর অন প্রাইমারি এডুকেশন। এবং এই প্রাইমারি এডুকেশনে ফোকাস করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আল্টিমেটলি পরবর্তীতে একটা বাচ্চা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, তার চিন্তা চেতনা বা একজন নাগরিক আমরা কি ধরনের নাগরিক চাচ্ছি না চাচ্ছি, সেটা কিন্তু ডিপেন্ড করছে আমার এই প্রাইমারি এডুকেশনের উপরে। সেই জন্য এই জায়গাটাতে আমাদের ফোকাস করাটা অত্যন্ত প্রয়োজন। এবং ই-লার্নিং বা অনলাইন এডুকেশন এটা কিন্তু কখনোই আমাদের মূলধারার এডুকেশনকে রিপ্লেস করছে না। এটা একটা সহায়ক পার্ট হিসেবে এসেছে এখানে। এটা আমাদেরকে সহায়তা করছে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই সহায়তা করতে যে সে হয়তো সেলিম, আমি আপনাকে যদি একটু ইন্টারাপ্ট করি, যে আমি হয়তো বুঝতে ভুল করছি কিনা, আমি একটু ডক্টর খান আপনার কাছে আসতে চাই। যে সেলিম যিনি বললেন যে এটি একটি সহায়ক মাধ্যম, এটি কোনো মূল ব্যবস্থা নয়, আপনার টেক কি এই বিষয়ে, মানে আপনি কি মনে করছেন? প্রথমত আমি সহায়ক বলেছি ওই ক্ষেত্রে যখন আমেরিকা তো যখন আমাদের ফিল্ডে 1960-তে শুনেছি যে বল যে ইনস্ট্রাকশন টেকনোলজি টিচারদেরকে রিপ্লেস করবে, টিচার্স ইউনিয়নের অনেক বাধা। কিন্তু এটা কথা হচ্ছে যে না, এটা তোমাদের কাজে হেল্প করবে, টিচারদের কাজে হেল্প করবে। মানে ই লার্নিংটাকে আমেরিকাতে সম্পূর্ণ ডক্টর ডিগ্রি দেওয়া হচ্ছে পর্যন্ত অনলাইন মেথডে। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সাইকোলজি এডুকেশনে যেটা আছে, লেখাপড়াটা লো কগনিটিভ হাই কগনিটিভ। লো কগনিটিভ মানে হচ্ছে যে আপনার কম্প্রিহেনশন থেকে শুরু করে অ্যানালিসিস ইভালুয়েশন ওইরকম জায়গায়। এখন কথা হচ্ছে কোন কোন সাবজেক্টে কোন কোন অংশ আপনার ইলেকট্রনিক মিডিয়াতে পড়তে পারবেন, এটা আপনাকে ফিগার আউট করতে হবে। এই জন্য তো আমি বারবার বলছি, এই বইতে আমি পুরোভাবে শিখিয়ে দিয়েছি যে যেসব জিনিস অনলাইনে যাবে সেটা অনলাইনে যাবে, যেসব জিনিস ক্লাসে পড়াতে হবে অবশ্যই ক্লাসে পড়াতে হবে, আর যে জিনিস দুটোকে একত্রিত করাতে হবে পড়াতে হবে। কিছু কিছু সাবজেক্টে সবকিছু সম্পূর্ণভাবে অনলাইনে দেওয়া যায়। অনলাইন মাস্টার্স প্রোগ্রাম আছে, অনলাইন ডক্টরেট প্রোগ্রাম আছে, অনলাইন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম আছে, অনলাইন স্কুল আছে। তাহলে সব সাবজেক্টে পড়াতে হবে। তবে ওরা করে কি, এখন কত হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট যে অ্যাসেসমেন্টটা,
আপনি মনে করেন এই যে পরীক্ষাটা নেবেন, পরীক্ষা কিভাবে, তো বলছে আমি কম্পিউটার নেব, তো কম্পিউটার তো নিচে আরেকজনে বসে টাইপ করে দিল, একটা দেখাচ্ছে যে নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে টাইপ করছে সে অন্যজন। তো এগুলো কিভাবে প্রিভেন্ট করবে, এই জন্য প্যাডাগজি, যে শিক্ষাতে কতগুলো সিস্টেম আছে, সাইকোলজি অফ লার্নিং, ওইভাবে করলে পরে এই যে মাল্টিপল চয়েস বা এইভাবে প্রশ্নগুলো করলে আপনার ট্রু ফলস মানুষের একটা প্লাজারিজম করার চান্স থাকবে, কিন্তু আপনার প্রজেক্ট বেস করতে হবে। এটা শিক্ষার বিভিন্ন কৌশলে। এখন আপনার প্রশ্ন যেটা রাম ভাই, আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে কি সহায়ক, মানে এটা ইয়েস ইট ইজ হেল্পিং, বাট ইট ইজ স্ট্যান্ড অ্যালোন। খালি একা নিজে অনলাইন একটা কোর্স করাতে পারবেন। যেমন এই মুহূর্তে দেখুন আপনারা যে আলোচনা করেছেন, আপনারা কোনো ভাবতে পেরেছেন যে বদরুল খান, ডক্টর আফতাব, ওনারা, সেলিম, এনারা সবাই মিলে আমরা একত্রিত হয়ে এই যে প্রাণবন্ধকে আলোচনা করবো, ইভেন কি ফিজিক্যালি যদি আমরা আলাপ করতাম এত জমতো না আমার মতে, কারণ আমি কমফোর্ট ফিল করছি, কারণ আপনি কাউকে থামিয়ে দিতে পারতেন না। হ্যাঁ, কথা বলছে, এখন আপনি একটা সিস্টেম আছে, আপনি ওনাকে মিউট করে দিচ্ছেন, আমাকে পুরো অ্যাটেনশন দিয়ে আমার কথা শুনছেন। না, যে আমরা যদি বাংলাদেশি লার্নিং, বাংলাদেশ কনটেক্সটে যদি প্রমোট করতে চাই, তাহলে আমাদের স্পেসিফিক টিপস যদি আপনি বলেন 1 2 3 4 বাংলাদেশের ব্যাপারে শুনেন, আমি প্রথমত বলেছি ক্লাস 9-10 এর বইতে এরা ইনক্লুড করেছে। আমি প্রায় 60 জন ট্রেনিং কলেজের প্রফেসর তো শুরু করে বাংলাদেশের বিভিন্ন মেধাদের নিয়ে এই বইটা ট্রান্সলেট করেছি। সরকারে অনলাইনটাকে এনকারেজ করছে। এই কিছুদিন আগে ঢাকা অনলাইন স্কুল, চট্টগ্রাম অনলাইন স্কুল, ময়মনসিংহ অনলাইন স্কুল আমি বাণী পাঠিয়েছি। ওরা শিক্ষার্থীরা, শিক্ষকরা নিজেদের টাইম, নিজেদের পয়সা খরচ করে এই অনলাইন স্কুলগুলো করেছে, ক্লাস নিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে সরকার নীতিমালা দিতে পারে, বিভিন্ন ধরনের উৎসাহ দিতে পারে, কিন্তু শিক্ষকরা যারা নিজে থেকে করছে ওই ধরনের বাংলাদেশ স্টেপগুলো নিচ্ছে। হয়তো হচ্ছে 64 ডিস্ট্রিক্টে, প্রায় সব ডিস্ট্রিক্টে কিন্তু অনলাইন স্কুল হয়ে গেছে। আপনারা দেখবেন ঢাকা অনলাইন, চট্টগ্রাম অনলাইন, ময়মনসিংহ অনলাইন, আমি যেটা বলেছি বানিয়ে দিয়ে। তার মানে কোভিড এর কারণে আমাকে যে কতটা ভালো অবস্থায় আছি। মনে করেন আমি গত বছর ইরাকে ছিলাম, ইরাকি ভার্চুয়াল ইউনিভার্সিটি আমার এই অক্টাগনাল এই মডেলটা দিয়ে করা হবে, এটাই আমি বিশ্বে যাচ্ছি। প্যালেস্টাইন ছিলাম এই 6 মাস আগে। তো এখন ব্যাপারটা হচ্ছে সারা বিশ্বে কিন্তু তখন একটা প্রশ্ন ছিল, আরে কিভাবে, এখন এমন ধরা খেয়েছে আমাদের সমাজ ব্যবস্থা, এখন আর কোনো উপায় নেই। এই জন্য আমি অনেক বছর আগে থেকে একটা টেলিভিশন শো করি বক্সে, ফ্রান্স ডিজিটাল ওয়ার্ল্ড। এখানে আমি ভেবেছি যে আমরা ডিজিটালি, এই ডিজিটাল KDW ফ্রান্স ডিজিটাল ওয়ার্ল্ড, এই টেলিভিশন শোতে আমি যেটা প্রমাণ করতে চেয়েছি যে আমাদের, এটা 2014 সালে শুরু করেছি, যে আমাদের সভ্যতা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি আমরা ফিজিক্যাল জীবন যাপন করছি, কিন্তু আমাদের চারিপাশে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড সৃষ্টি হয়ে গেছে। এই জন্য নাম দিয়েছে খানস ডিজিটাল ওয়ার্ল্ড। এখানে কমার্স, মেডিসিন, টেলিমেডিসিন, তারপরে এডুকেশন সবই হচ্ছে। বদুল ভাই আমি একটু আপনার কথাকে একটু যদি বিরতি দিয়ে আমি একটু একটা জিনিস আপনার অনুমতি নিয়ে করি। আমি যদি একটু ডেভিলস অ্যাডভোকেট হিসেবে রোল প্লে করতে চাই, আমি বলতে ডেভিলস অ্যাডভোকেট হিসেবে যদি একটু রোল প্লে করি, আমরা দেখতে পাচ্ছি যে ইভেন আমি কানাডা থেকে কথা বলছি, ইভেন কানাডাতেও আমাদের স্কুল লেভেলে, প্রাইমারি এবং জুনিয়র স্কুলে কিন্তু অনেকে স্ট্রাগল করছেন। শুধু তাই নয়, অনেকে বলছেন, গত গ্লোবাল নিউজের এই 21শে জানুয়ারির বা এই জানুয়ারির 3rd উইকে একটি আর্টিকেল বেরিয়েছিল যেখানে তারা বলছেন যে ভার্চুয়াল স্কুল ইজ এ ফেইল্ড এক্সপেরিমেন্ট। ইভেন কানাডায়, যেখানে টেকনোলজি ইজ নট অ্যান ইস্যু, যেখানে ব্রডব্যান্ড ইজ নট অ্যান ইস্যু, এবং তারা সেখানে কিছু কিছু বিষয় বলছেন স্কুলের ক্ষেত্রে যে সাম কিডস কান্ট এফোর্ড দিস টেকনোলজি। একটা হচ্ছে এফোর্ড করতে পারে না কানাডার মতো দেশে, কেউ বলছেন দে ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ব্রডব্যান্ড, তারা কেউ বলছেন জাস্ট ক্যানট কোপ আপ উইথ দিস মানে নিউ অ্যাপ্রোচ স্টুডেন্টরা। এবং এর কারণে তারা দেখেছেন যে স্টুডেন্টদের রেজাল্ট খারাপ হচ্ছে, ড্রপ আউট হচ্ছে। এই বিষয়কে তারা মাথায় রেখে স্কুল বোর্ডের চেয়ারম্যান যিনি, তিনি এইরকম কথা বলছেন যে এটি খুব বেশি সহায়ক নয়। এটি যখন কানাডার অবস্থা, তখন কি আমরা মানে এটিকে কিভাবে, আপনি এটিকে কিভাবে দেখেন, আপনার টেকটি কি?
আমি একটু আমার পার্সোনাল অভিজ্ঞতাটা একটু শেয়ার করে নেই বদরুল ভাই, জি। তাহলে আপনার জন্য বলতে সুবিধা হবে। আমি যখন ক্লাস নিচ্ছিলাম এই কোভিড-19 যখন শুরু হলো, তারপরে এই ক্লাস নিতে গিয়ে আমি আমার ছাত্রছাত্রীদেরকে অ্যাসাইনমেন্ট দিতে গিয়ে দেখেছি যে ওরা যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করছে, একটা নির্দিষ্ট সিস্টেমের ভিতরে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে যাচ্ছে, অনেকেই বলছে আমার ইন্টারনেট কানেক্টিভিটি নেই, অনেকে বলছে আমি আমার মোবাইল ফোন দিয়ে কাজ করছি, কেউ বলছে আমার হাতে ল্যাপটপ নেই, আমার এইখানে ইলেকট্রিসিটি প্রপারলি কাজ করছে না। সো লটস অফ থিংস আর দেয়ার। এই যে যখন এরকম বিষয়গুলো থাকে, তখন আসলে আপনি যখন একটি সিস্টেম চালু করবেন, তখন তো আমরা বিশ্ববিদ্যালয়ের কথা কি বলি, একদিন আমরা অন্য একটা কারণে, ধরেন একটা ঝড় ঝঞ্ঝার কারণে যদি 2-4 জন স্টুডেন্ট ক্লাসে না আসতে পারে, তাহলেও কিন্তু আমরা ক্লাসটা বন্ধ রাখি, যে বলি যে আচ্ছা সবাই আসতে পারেনি, কারণ ডিউ টু সাম রিজনস হরতাল হলে সবাই আসতে পারে না। এখন এই যে ডিজিটাল কারণে যদি কেউ একজন ক্লাসে অ্যাটেন্ড করতে না পারে, এবং ক্লাস অ্যাটেন্ডেন্সও ওখানেও তো একটা নাম্বার আছে, তো এই সবকিছু মিলিয়ে সেটা কতখানি আমাদের জন্য ইফেক্টিভলি আমরা প্রশ্নটা অনেক জটিল, কিন্তু আমি সহজভাবে বলি। ব্যাপারটা যেটাকে আমরা বলি ডিজিটাল ডিভাইড। ডিজিটাল ডিভাইড কিভাবে হতে পারে? ডিজিটাল ডিভাইড হতে পারে একজন হয়তো ইন্টারনেট কানেক্টিভিটি নাই, তার জন্য কম্পিউটার নাই। একজন হয়তো কম্পিউটার নেই, ইন্টারনেট কানেক্টিভিটি নাই। তাহলে কত ধরনের ডিভাইড? একজনের ইন্টারনেট কানেক্টিভিটি নেই কিন্তু কম্পিউটার আছে, আরেকজনের কম্পিউটার ইন্টারনেট কানেক্টিভিটিও নাই, সে কিভাবে চলবে? তো আমি যেটা প্রমোট করি সেটা হচ্ছে যে ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট। মানে কি, যেটা আছে সেটাতেই শিখতে হবে। ফর এক্সাম্পল, 2014 সনে ঢাকাতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ই লার্নিং সিম্পোজিয়ামে। আমি প্রধান বক্তা হিসেবে বলেছি। তখন এনায়েত খান সাহেব ছিলেন প্রজেক্ট ডিরেক্টর, পরে উনি শিক্ষা সচিব হলেন। এর আগে উনি আবার প্রাইম মিনিস্টারের ছিলেন, পিএস ছিলেন। তো ওখানে আবার ডক্টর জাফর ইকবাল ওখানে প্যানেলিস্ট ছিল আমার সাথে, তারপর বেশ কয়েকজন অন্য ব্যক্তি। আমি বলেছিলাম এই যে পার্লামেন্ট টেলিভিশনটা বেশিরভাগ সময় হয়তো ব্যবহার করা হচ্ছে না, ওটাকে কেন এডুকেশন টেলিভিশন করা হয় না কেন? সরকার শুনেছে মনে হয়। এখন তো দেখছি আমারই কিছু ট্রেনিং, তো A2I এর ঢাকা ট্রেনিং কলেজের বা স্কুলের শিক্ষকরা এখন ওখানে ক্লাস দিচ্ছে। সম্ভব যে জিনিসটা পড়ে আছে, বাংলাদেশ পার্লামেন্ট টেলিভিশন এখন শুরু হয়ে গেছে। আরেকটা ব্যাপারটা হচ্ছে যে আমি তো কানাডাতে বেশ কিনোট দিতে গেছি, তো ব্যাপারটা এগুলো হচ্ছে মানুষের অজুহাত। এখন বললাম না কোভিড এর কারণে তাদের কোনো উপায় নেই, আমাদের কাছে আবার আসছে। এখন আর জিজ্ঞেস করে না অনলাইনে কি সম্ভব, বলে যে আমাকে পথ দেখাও। আজকে দেখুন বাংলাদেশের মতো দেশে, আমি তৃতীয় মাত্রায় বলেছি, বাংলাদেশের মতো দেশে অনেক ইন্টারনেট ইউজার, সবার সেলফোন আছে, মোটামুটি সবারই আছে। সেলফোনের মাধ্যমে আপনার পড়াটাকে, যদি আমি নতুন একটা বই লিখছি, এটার নাম হচ্ছে মাইক্রো লার্নিং। একটা ছাতার গোল কি? প্রোটেক্ট ইউ ফ্রম রেইন। প্রত্যেকটা স্পোক অফ দ্য ছাতা হচ্ছে একটা অবজেক্টিভ। একটা অবজেক্টিভ 2 থেকে 3 মিনিটের মধ্যে ভিডিওর মাধ্যমে পড়ানো যায়, সবই সম্ভব। তাহলে আমি নতুন বইটা করছি, এটা হচ্ছে মাইক্রো লার্নিং। এই আগামী বছরের প্রথমে এটা পাবলিশ হবে। তো আমার কথা হচ্ছে আপনাদেরকে, আমি যখন বাংলাদেশে 96-এ যখন গেছি, প্রায় 16.5 বছর পরে, কিছু কিছু লোক আমাকে বলছে যে আমি চাচ্ছিলাম ইউনিভার্সিটি টেক্সাসের শুরু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি করার জন্য, যেমন আইবিএটা আমাদের ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটন করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন কিছু কিছু মানে প্রফেসরের এমন একটা ভাব দেখলাম, আমি কত টাকা আনতে পারবো, কজনকে বাংলাদেশ থেকে আমেরিকা আনতে পারবো, এই ধরনের। কিন্তু আলটিমেট গোলটা কি? আলটিমেট গোলটা হচ্ছে আপনাকে শুরু করতে হবে। এই চট্টগ্রামে অনলাইনের ওরা শুরু করেছে, কিভাবে করেছে? সরকার বলেছে তোমরা অনলাইনে শুরু করতে পারো, নিজেদের টেলিফোন দিয়ে তারা কোর্সগুলো করাচ্ছে। তারপরে মনে করেন এখন এটা তো কোনো, আমি তো বলছি ই লার্নিং মানে কি, এই জন্য বারবার ই লার্নিং মানে বুঝাচ্ছি যে এনি ইলেকট্রনিক ডিভাইসেস, রেডিও, টেলিভিশন, আইফোন, সেলফোন, কম্পিউটার, যেগুলো ইলেকট্রনিক, ওগুলো ইউজ করে লার্নিংটা করতে হবে। এটা তো কাউকে রিপ্লেস করছে না। আর এখনকার লার্নিং এমন একটা জিনিস, এটা হচ্ছে আপনাকে 1 ঘন্টা বসে বসে কেউ শিখবে না, আপনাকে ছোট্ট ছোট্ট স্নিপেট করে শেখাতে হবে। যে যদি আমাদের বইটা রাডলেস পাবলিশিং বের করছে আমার মডেল দিয়ে, স্নিপেট মানে মাইক্রো লার্নিং। আমাদের এইভাবে বাংলাদেশ কিন্তু মোটামুটি প্রস্তুত। বাংলাদেশের শিক্ষার্থীরা খুবই অনুসন্ধিৎসুমন। তবে আমাদের যারা আগেকার প্রফেসর ছিলেন, যারা অভ্যস্ত না, তারা নিজেদের শিক্ষার্থীদিকে সামনে রেখে কথা বলবে,
তারা নড়াচড়া দেখবে। আরে ভাই, আপনার যদি সত্যিকারের একটা অভিজ্ঞতা থাকে, আপনার এই অভিজ্ঞতাকে আমরা ডিজিটাল মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। এই জন্য আমি বারবার একটা মডেলের কথা বলছি যে এই জিনিসটা আপনাদের জানতে হবে। এটা করলে পরে এই যে প্যাডাগজি মানে হচ্ছে শিক্ষানীতি নিয়ে, তার টেকনোলজি প্রযুক্তি, এগুলোর মাঝখানে শিক্ষার্থীকে রেখে আপনি জিজ্ঞেস করতে এইসব কিভাবে করবেন। ধরুন আপনি যখন এটা টেকনোলজির কারণে সম্পর্ক নেই, সম্পূর্ণ সম্পর্ক হচ্ছে যে আপনি যে একজন টিচার যে লেসন প্ল্যান বানায়, এখন আমি এটাতে কি পড়াবো, কিভাবে পড়াবো, কার জন্য পড়াবো, তখন দেখবেন টেকনোলজিটা সাইড কি করে যাবে। মেইন জিনিসটা হচ্ছে একজন প্রশিক্ষক বা একজন শিক্ষক যখন পড়ায় তাকে থাকতে হবে অবজেক্টিভ। আজকে আমি আপনাদেরকে এটা পড়াবো, এটা পড়াবো, এই পদ্ধতি ইউজ করবো, আপনারা এই এক্সারসাইজ গুলো করবেন, করে আপনাদের শেখার মূল্যায়নটা আমি এবারও করবো, অ্যাসেসমেন্ট। তাহলে আমার এই অক্টাগনাল মডেলে আমি বারবার সারা বিশ্বে কিন্তু বললাম না, এটা সব জায়গায় অনেক ডক্টর ডিগ্রি করেছে, রিসার্চ করেছে, এবং হার্ভার্ডের 2টা স্টুডেন্ট কিন্তু এটার উপরে কাজ করেছে ওদের গ্র্যাজুয়েট স্কুলে। তো এখানে দেখা যাচ্ছে কি আপনার ডিটেল ব্যাখ্যা করেন যদি তাহলে ভালো হয় এই এটা খুবই দরকার। প্যাডাগজি মানে হচ্ছে কি, প্যাডাগজি যেটা প্রথমে দেখছেন মানে শিক্ষার যত লার্নিং থিওরি আছে, একজন লোককে কিভাবে শিখে। মনে করেন কিছু কিছু আমরা ইনক্লুসিভ শিক্ষা আছে, যেখানে কেউ অডিটরি লার্নার, কেউ স্টোরি শুনতে পছন্দ করে, কেউ অথবা ওয়ান কোলাবোরেটিভ লার্নিং নিয়ে পছন্দ করে। এটা হচ্ছে প্যাডাগজিক্যালি শিক্ষার উপরে। তারপর হচ্ছে টেকনোলজি, পুরো প্রযুক্তির উপরে। আপনি যে প্রযুক্তিটা ব্যবহার করবেন আপনার দেখতে হবে ইনফ্রাস্ট্রাকচারটা কেমন। আপনার কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, কিন্তু আপনার অন্য কোনো প্রবলেম থাকতে পারে। তাহলে হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনফ্রাস্ট্রাকচার বাংলা হচ্ছে অবকাঠামো, আপনার অবকাঠামো ঠিক আছে কিনা। তারপর হচ্ছে ইন্টারফেস ডিজাইন। দেখেন ইন্টারফেস ডিজাইন হচ্ছে এটা কিন্তু আপনার স্ক্রিনে থাকবে একটা অনলাইন কোর্স। ইন্টারফেস ডিজাইন হচ্ছে যেন বাংলাদেশে তো আমি ক্রিকেট খেলতাম, মাঝে মধ্যে আমাকে একটা ছেলে ছিল সেখানে বোল্ড আউট করে দিত, তো আমাদের অন্যান্য শিক্ষার্থীরা, আমাদের সাথীরা বলতো এরকম আমাকে কাজ করা দেখাতো। তো কাজ করা মানে কি আমাকে একটা অপমানজনক ভাবে একটা উক্তি করতো। কিন্তু এই থামস আপ আমেরিকাতে এসে দেখলাম ওয়ে টু গো, তুমি ভালো করেছো। তো দেখুন বাংলাদেশে একটা শিক্ষার্থী আমেরিকান ক্লাস নিচ্ছে, ও প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে, আমেরিকান প্রফেসর দিচ্ছে থামস আপ। ও যদি মনে করে যে থামস আপ মানে চ্যালেঞ্জ করছে, তখন বলবে যে আরে কি, আমি তো ঠিক উত্তর দিলাম, চ্যালেঞ্জ করে কেন। তেমনি আপনি পরবর্তীতে আপনি দেখবেন যে কি আছে বোধহয় ইভালুয়েশন। ইভালুয়েশন মানে কি, ইভালুয়েশন এমন একটা জিনিস যেখানে শিক্ষার্থী সে যে শিখছে, খালি ওকে আমরা টেস্ট করি, লার্নার অ্যাসেসমেন্ট। আমাদের আমেরিকাতে যেন আমরা টেস্ট করি প্রফেসরে কিভাবে পড়িয়েছে, অ্যাসিস্ট্যান্ট কিভাবে পড়িয়েছে, টেকনিক্যাল সাপোর্ট কিভাবে দিয়েছে, কাউন্সিলর কিভাবে কাউন্সিলিং করেছে, মেনটেন্যান্সের বিল্ডিং এর কি অবস্থা, সবগুলো আমরা এগুলো ক্যাপচার করি। তাহলে ইভালুয়েশন হচ্ছে অনলাইনে ইভালুয়েশন অফ অল দ্য পিপল ইনক্লুডিং টিচিং স্টাফ এবং অন্যান্যরা যে পড়াচ্ছে ওরা, প্লাস অ্যাসেসমেন্ট অফ লার্নার। এগুলো আমাদের শিখতে হবে। এখন অ্যাসেসমেন্ট অফ লার্নার করতে গেলে আপনাকে জানতে হবে, যদি আপনি মনে করেন সেটা মানে একটু এত যদি সন্দেহ থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোর্স পুরো অনলাইনে পরে সবাইকে কার্যালয়ে নিয়ে আসেন, তালা মেরে ওদেরকে নেন আপনারা প্রক্টর করে, কোনো অসুবিধা নেই। কিন্তু শেখাটা তো ইন্টারাক্টিভ, শেখাটা তো অনলাইনে করা যায় যদি, কিন্তু আপনি যদি ওইভাবে শেখান যে আমি অ্যাসেসমেন্ট ওইভাবে করবো, তুমি একটা প্রজেক্ট বেস করবা, তোমাকে মাল্টিপল চয়েস দেবো না, মাল্টিপল দিলে দোস্ত কি অবস্থা, ওটার উত্তর কি বলে দাও, ওটা বল। কিন্তু একটা নতুন সিস্টেম আছে যেটা আমরা করেছি, অ্যাডাপটিভ লার্নিং, অ্যাডাপটিভ টেস্টিং। ওটার অর্থ যে আপনাকে আমি একটা প্রশ্ন দেবো, ওটা পারলে আরেকটা দেবো, কিন্তু কারোর সাথে কার মিলে থাকবে না। এটা হচ্ছে বেসড অন ইউর পারফরমেন্স, বেসড অন ইউর ইটস কল অ্যাডাপটিভ লার্নিং। তারপরে মনে করেন আপনার আছে আছে ম্যানেজমেন্ট। আপনি যখন স্কুলে বা কলেজে পড়াতে যান, তখন আপনি কি করেন, আপনি একজন শিক্ষক বা প্রশিক্ষক একটা বই, নোটবুক, একটা পেন নিয়ে আপনি লেখা শুরু করেন বা কিছু বইপত্র নিয়ে যান। কিন্তু অনলাইনে কিন্তু ম্যানেজমেন্ট অন্যরকম। সেটা হচ্ছে আপনার একটা স্টুডেন্ট মনে করেন বাংলাদেশের আমাদের চট্টগ্রামের একটা গ্রামে আছে, আর কিছুই নাই, খালি একটা মোবাইল ফোন আছে, তাকে কিভাবে পড়াবেন? আপনাকে চিন্তা করতে হবে ওর মোবাইল ফোনে, ও আপনি বলেছেন ওখানে ক্লিক করলে তুমি ওই পেপারটা করতে পারবে, ওখানে ক্লিক করে দেখে পেপারটা চলে না। তাহলে আপনার ম্যানেজমেন্টে ভুল আছে।
আপনাকে আগে থেকে ঠিক করতে হবে যে আমি ওই লিঙ্কটা যদি দিই, ওই লিঙ্কটা আসছে আমেরিকান বদুল খানের বাসা থেকে, ওর একটা বইয়ের উপর, কিন্তু বদুল খান ওই লিঙ্কটা আপডেট করেনি এবং এটা ডেট লিঙ্ক, এটা কাজ করে না। শিক্ষার্থী মন খারাপ হয়ে যাবে, তাহলে আপনাকে ওই মেনটেন করতে হবে। তারপরটা হচ্ছে আপনার রিসোর্স সাপোর্ট। এই যে অনলাইনে যে আপনি ক্লাস করাচ্ছেন, আপনার মনে করেন আমাদের চট্টগ্রাম কলেজে ফ্যান একটা আমরা দুষ্টামি করে, ছেলেরা ফ্যানটাকে বাঁকা টাকা করে দিয়েছি, ঘুরতে সময় ঘুরতো, অনেক ধরনের দুষ্টামিতে আমি নিজন বলছিলাম, আমার মনে আছে। তো এখন এই ফ্যানটা ঠিক করতে গেলে ওই ওই স্কুলের একজন ইঞ্জিনিয়ার বা যারা ওরা ঠিক করে দিত। ক্লাসে শেষ করে প্লিজ, আমার কয়েক মিনিট নেবো। এই ক্লাসে হবে কি, অনলাইনে আপনার এরকম যদি ইন্টারনেটে, যে ডক্টর আফতাব বললেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা লার্নিং এর প্ল্যাটফর্মটা, ওটাতে যদি স্টুডেন্ট অ্যাক্সেস করতে না পারে, তাহলে হবে কি ওই আপনার ফ্যানটা না চলার মতো। তাহলে আপনাকে রিসোর্স সাপোর্ট লাগবে কি 24 hours/7, যে টেকনিক্যাল সাপোর্ট লাগবে। যদি টেকনিক্যাল সাপোর্ট 24/7 দিতে না পারেন, আপনারা একটা লিখে দিবেন, ডিসক্লেমার দিবেন যে আমাদের সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট কিন্তু দেওয়া হবে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এরপর আমরা হবে না। তাহলে স্টুডেন্টরা জানলো। তারপর হচ্ছে এথিক্যাল। এই এথিক্যাল ইস্যুটা মোর ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এথিক্যালটা হচ্ছে যে ডিভার্সিটি, জিওগ্রাফিক্যাল ডিভার্সিটি। আমি যদি ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে 8টার দিকে যদি লাইভ একটা ক্লাস দিই, আমার একটা স্টুডেন্ট যদি হাওয়াই থাকে, এটা হবে সকাল 5টা, সকাল 5টায় উঠে সে আমার সাথে শিখতে চাইবে না। এটা জিওগ্রাফিক্যাল ডিভার্সিটি। এই জন্য আপনাকে নৈতিকভাবে প্রস্তুত হতে হবে। তারপরে আরেকটা নৈতিকভাবে প্রস্তুত হতে হবে যে আপনার বস্তু যে আনাম স্যার জিজ্ঞেস করেছেন যে ডিজিটাল ডিভাইড যার নেই, তাদের ওটা চিন্তা করতে হবে। যে যার ইন্টারনেট কানেক্টিভিটি নাই, তখন তাকে একটা সিডির মাধ্যমে, যে সে ইলেকট্রিসিটিও না থাকতে পারে, অনেক সময় কম্পিউটারে একটা না থাকলে অল্টারনেটিভ একটা দিতে হবে। এর জন্য এথিক্যাল যত আছে, এবং আপনাকে একটা বাংলাদেশের হিস্ট্রি নিয়ে, বাংলাদেশের স্বাধীনতার হিস্ট্রি নিয়ে হয়তো বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ থাকতে পারে। স্টুডেন্টদেরকে আপনি কোন মতবাদ দিবেন, কন্ট্রোভার্সিয়াল ইস্যু আছে, তখন সব মতবাদ দেখাবেন। এটাও আপনার জন্য এথিক্যাল ইস্যু। লাস্ট হচ্ছে ইনস্টিটিউশনাল। সবচেয়ে বড় প্রশ্ন আগে আসতো কোভিডের আগে, অনলাইনে যে ক্লাস নিচ্ছি, এটা কি অ্যাজ গুড অ্যাজ স্কুল বা ইউনিভার্সিটিতে নেওয়ার মতো? এই মডেলে যদি আপনি শিক্ষার্থী বা এখানে বসিয়ে দেন, এইসব প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আপনি ভুল কিভাবে করবেন? এখানে তো সবকিছু লেখা আছে, সবকিছু বলা আছে। সারা বিশ্বে আমি এটা কেমনে করেছি, ইউনিভার্সিটি অফ টেক্সাসে 95-এ যখন প্রফেসর ছিলাম, তখন আমি চিন্তা করছি আমার একটা স্টুডেন্টকে যদি আমি অ্যামাজন ফরেস্টে ছেড়ে দিয়ে আসি, সাথে একটা ফোন দিয়ে দিই, এবং সে কিভাবে তার জন্য আমি একটা কোর্স বানাতে পারবো। তখন অনেক ধরনের প্রশ্নের উত্তর আসলো, তখন আমি এগুলোকে করে 8টা ক্যাটাগরি ফেলেছি। আপনাদের অনেক ধন্যবাদ। অসাধারণ। আসলে যেটা হয়েছে যে এখানে আমি আমাদের চ্যাট বক্সে দেখছি যে আমরা যারা এই ডিসকাশন অংশ নিচ্ছি, তারা সবাই এখন আর কেউ ডিসকাশন নেই, আমরা মোরলেস বদরুল ভাইয়ের ছাত্র হয়ে গেছি। এবং দারুণ, আমাদের আলোচনাটা অনেক বেশি লার্নিং এর জায়গায় নিয়ে যেতে পেরেছেন এবং নিয়ে যেতে পেরেছি, এটা আমাদের খুব ভালো লাগছে। বদরুল ভাইয়ের কাছ থেকে আমরা আরো শুনবো। মেনুয়াল অনেকগুলো প্রশ্ন এসেছে, নিশ্চয়ই কিশোর ভাই যদি এক দুটি উল্লেখ করতেন যে প্রশ্নগুলো এখন। তবে একটি বিষয় আমার মনে হয় যে ডক্টর আফতাবউদ্দিনের কাছ থেকে একটু শুনে নেই এখনই, যেটা হচ্ছে যে তিনি যেহেতু ট্রেনিং পার্টটাতে একটু মোর কন্ট্রিবিউট করেন, সো এডুকেশন এবং ট্রেনিং এই যে দুটো জায়গায় এই সিস্টেম আসলে কিভাবে ভ্যারি করে, মানে একটি জায়গা থেকে আরেকটা জায়গা কিরকম, মানে আলাদা করা যায় কিভাবে? এখানে তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো এডুকেশন, একটা ট্রেনিং, আর একটা হলো লার্নিং। তো এখন আমাদের কিন্তু এই সম্পর্কে অনেকেরই স্বচ্ছ ধারণা নেই। এটা একটা মনে হয় কারণ যে আমরা কিভাবে এই তিনটা জিনিসকে দেখি। তো আমার মনে হয় যে যখন আমরা এডুকেশনের কথা বলি, তো এটা তো আমরা বুঝতে পারছি যে এটা অনেক দীর্ঘ সময়ের বিষয়, অনেক সময় ধরা যায় না, ছোঁয়া যায় না, অনেক সময় ব্যয় করতে হবে, খরচও বেশি, ইত্যাদি ইত্যাদি। ট্রেনিং অ্যাজ অপোজ টু দিস, এটা একদম স্পেসিফিক কিছু পারপাসে এখনই কাজটা করতে হবে, উপযোগী করে নিতে হবে। কাজেই সেখানে কর্পোরেট বা কোম্পানি অথবা ইনস্টিটিউশন তার কর্মীকে সেইভাবে তৈরি করে একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য।
দায়িত্ব দেওয়ার জন্য। তো কাজেই এটা একটা বিস্তর ফারাক আছে। আর অ্যাজ অপোজ টু লার্নিং এর ব্যাপারে যখন আমরা কথা বলি, সেখানেও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে এই স্বচ্ছ ধারণা আমাদের আসলে নেই, কারণ এই বিষয়গুলো তো সচরাচর নাড়াচাড়া হয় কম। তো ই লার্নিং এর জন্য আমাদের কাছে যা মনে হয় যে আমরা যারা ই লার্নিং করাতে চাই, আমাদের আসলে এই জায়গাটা একটু ডিসকানেক্ট আছে যে কিভাবে এই স্টুডেন্টরা শিখবে, আসলে যে ই লার্নিং তাদের সহায়ক হবে সেই জিনিসটা খুব সম্ভবত আমরা তাদেরকে কনভিন্স করতে পারি না, আমরা তাদেরকে সেই ধারণাটা স্বচ্ছভাবে দিতে পারি না। ম্যানেজমেন্টের যে পার্সপেক্টিভটা ডক্টর বদরুল হুদা বলেছেন, সেটা তো সামগ্রিকভাবে আছে, ম্যানেজমেন্টের ইস্যু আছে, প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক অনেক কিছু, কিন্তু এই যে সফটওয়্যার রিলেটেড ইস্যু, যে আমরা যারা শিক্ষা দেব, যারা লার্নিং এ সহায়তা করব, আমরা প্রায় সময় আমরা কনভিন্স করতে পারি না শিক্ষার্থীকে যে হ্যাঁ, এই ই লার্নিং কিন্তু তোমাকে আসলে তোমার শেখার জন্য, তোমার সফল শিক্ষার্থী হওয়ার জন্য তোমাকে হেল্প করবে। তো আমার মনে হয় যে এই জায়গাটায় যদি বদরুল ভাই আমাদেরকে একটু কিছু টিপস দেন, যে যে টিপসের আলোকে আমাদের খুব হেল্প হবে এটা ওভারকাম করার জন্য, এটা একটা। আরেকটা বিষয় আমার মনে হয় যে আলোচনা করা দরকার, যে এই অ্যাট দিস প্রেজেন্ট টাইম টেকনোলজি তো অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, এই সময়ে যে এলএমএস এর পাশাপাশি লার্নিং অনেক টুলস আছে, যে টুলস গুলো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোন টুলস গুলিকে আমাদের প্রাধান্য দেওয়া দরকার, কোন টুলস গুলোকে আমাদের লালন পালন করা দরকার। আমার মনে হয় যে কস্টের দিকে চিন্তা করেও, সময়ের দিকে চিন্তা করেও, পরিবেশ কনটেক্সট সবগুলো বিবেচনা করে, যেহেতু দীর্ঘদিন ডক্টর বদরুল খান আমাদের বাংলাদেশের সন্তান, কাজে আমার মনে হয় যে ওনার খুব গুরুত্বপূর্ণ টিপস আমরা যদি কিছু পাই, তাহলে হয়তো এই ক্ষেত্রে আমরা আরেকটু অগ্রসর হতে পারবো। তো এই দুটোই ছিল আমার আসলে এই মুহূর্তে বলা। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর আফতাবউদ্দিন আপনাকে। এবং একই সাথে আমরা একটু সেলিম হোসেনের কাছে আরো একবার যাই। সেলিম হোসেন, যেই বিষয়টি এতক্ষণ ধরে আলোচনা হচ্ছিল, এবং এইখানে শিক্ষক এবং ছাত্র দুইজনের কথাই কিন্তু এসছে, কখনো শিক্ষকের কথা, কখনো ছাত্রের কথা। এবং বজরুল ভাইয়ের কথা থেকে, ডক্টর বজরুল খানের কথা থেকে যে বিষয়টি খুব স্পষ্টভাবে এসেছে, সেটি হচ্ছে যে আসলে শিক্ষক কতটা প্রস্তুত এবং শিক্ষকই আসলে কতটা পারঙ্গম, সেটি একটি বড় ফ্যাক্টর। এবং সেই জায়গায় যখন এই প্রশ্নটি সামনে আসে, একজন শিক্ষক হিসাবে আপনাকেই যদি এই প্রশ্নটি করা হয়, তাহলে আপনি কিভাবে উত্তরটি দিবেন একটু যদি বলেন। ধন্যবাদ মিরন ভাই, এবং বদরুল খান স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। উনি চমৎকারভাবে ওনার যে অক্টাগোনাল মডেলটা চমৎকারভাবে আমাদের কাছে প্রেজেন্ট করলেন। একটা জিনিস এখানে মাথায় রাখেন যে, যে সকল প্রবলেমগুলোর কথা আমরা বলছি বা যে সকল ইস্যুসগুলোর কথা আমরা বলছি, ইন্টারনেট কানেক্টিভিটি, ডিভাইস ইস্যুস, ঘরে বসে পাওয়া যায় না, একটু দূরে যেতে হয়। All these are structural issues, এবং these structural issues can be resolved only if we want. সো প্রথম যে বিষয়টা হচ্ছে, স্যার যেটা প্রথমেই বলেছিলেন যে ইটস অল অ্যাবাউট আওয়ার মাইন্ডসেট। আমরা চাই কিনা। আমরা যদি চাই ইন্টারনেট কানেকশন ইমপ্রুভ করা সম্ভব, আমরা যদি চাই আমাদের ডিভাইস ইমপ্রুভ করা সম্ভব, আমরা যদি চাই ইন্টারনেট কানেকশন আমি ঘরে বসে পাচ্ছি না, ওকে আমি ছাদে যেয়ে করছি, সমস্যা তো নাই কোনো। আমি ক্লাসের জন্য যদি 10 মাইল 20 মাইল দূরে যেয়ে ক্লাস করতে পারি, আমি বেটার নেটওয়ার্কের জন্য কেন ঘর থেকে বের হয়ে ছাদে যেতে পারবো না। সো এই ইস্যুসগুলো সবই আমার কাছে মনে হচ্ছে যে স্ট্রাকচারাল ইস্যুস। সেকেন্ড আরেকটা ইস্যু যেটা, যে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম আমাদের আপনার আইসিটি যে ডিভিশন আছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির আইসিটি সেল, তাদের সাথে যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে যদি অনলাইন লার্নিংয়ে যেতে চাই, তাহলে যে ইস্যুসগুলো আছে, স্ট্রাকচারাল যে ইস্যুসগুলো আছে, এগুলো কি সলভ করা সম্ভব কিনা। সে এক কথায় বলেছে যে ইট ইজ পসিবল অ্যান্ড কমপ্লিটলি পসিবল। ইভেন ইফ উই নিড, আমাদের যদি প্রয়োজন হয় যে আমাদের যে সকল স্টুডেন্টদেরকে আমরা কি বলে যে তাদের টাকা পয়সার সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে, আমরা তাদেরকে চাইলে আমরা ঢাকা ইউনিভার্সিটি যে পরিমাণ টাকা অন্যান্য আজে বাজে দিকে খরচ করি, তার যদি কিছু অংশ যদি আমরা আমাদের স্টুডেন্টদেরকে মোবাইল কোম্পানির সাথে কথা বলে ডাটা কিনে দেই, দে আর ওয়েল, মানে চমৎকারভাবে তারা এই এডুকেশন তাদের বাসায় বসে নিতে পারবে, সেটা সম্ভব। থার্ড যে ইস্যুটা আপনি বললেন যে টিচারদের তরফ থেকে একটা বড় ধরনের ইস্যুস আছে, অফকোর্স, এবং
ঢাকা বিশ্ববিদ্যালয় না, শুধুমাত্র সকল পাবলিক ইউনিভার্সিটিতে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বড় বাধা হচ্ছে এখন শিক্ষার্থীর চেয়ে আমার শিক্ষক। কারণ কি? কারণ আমাদের সেই প্রপার ট্রেনিংটা নাই এবং আমাদের এই মাইন্ডসেটটাও কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু মাইন্ডসেটের দিক থেকেও কিছুটা আমরা পিছিয়ে আছি। আমরা অনেক সময় আমার কাছে মনে হয় যে আমরা চাই না। আমি বাসায় বসে মান্থলি স্যালারি পাচ্ছি। I don't have any problem, হ্যাঁ? সো আমি কেন এত ঝামেলা নিতে যাবো? এই ধরনের একটা মাইন্ডসেট আমার মধ্যে থাকতে পারে। এখন এটা যখন টপ ডাউন অ্যাপ্রোচ থেকে আমাকে বলা হবে যে না, ইউ হ্যাভ টু গো ফর ইট অ্যান্ড ইট ইজ আ কোশ্চেন অফ আওয়ার সার্ভাইভাল, ইনস্টিটিউশনাল সার্ভাইভাল। আপনি খুব সিম্পলি চিন্তা করে দেখেন, বাংলাদেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটি, নর্থ সাউথ বলেন, ব্র্যাক বলেন, ইউনাইটেড বলেন, ইস্ট ওয়েস্ট বলেন, তারা কিন্তু কেউ থেমে থাকে নাই। উইদিন 1 উইক তারা কিন্তু অ্যাডাপ্ট করে তাদের এই সেমিস্টারের ক্লাস কিন্তু তারা শেষ করেছে। বাট হোয়াট উই ডিড, পাবলিক ইউনিভার্সিটিগুলো, আমরা চুপচাপ তালা মেরে সব বসে গেলাম ঘরের মধ্যে, হ্যাঁ? সো এই যে মাইন্ডসেট, টপ ডাউন থেকে যদি আমাদেরকে প্রেশার না দেয়া হয়, আমরা অনেকেই চাবো না, কারণ আমরা আরামে আছি। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে উই নিড আ হিউজ ট্রেনিং, খুব বড় ধরনের ট্রেনিং। যেমন ধরেন আমি যদি আজকে থেকে আমার ঢাকা বা পাবলিক ইউনিভার্সিটির সকল শিক্ষকের ট্রেনিং শুরু করি, তারপরেও আমার কাছে মনে হয় ইট উইল টেক অ্যারাউন্ড 6 মান্থ টু স্টার্ট অনলাইন ক্লাস, আমরা যে অবস্থায় আছি এখন। তাহলে এই ট্রেনিংটা ইমিডিয়েটলি যদি আমরা শুরু করতে পারি, আমাদের স্টুডেন্টরা রেডি আছে। তারা প্রায়ই কিন্তু আমাদেরকে নক দেয়, বলে স্যার আমরা কেন অনলাইন ক্লাসে যাচ্ছি না, আমরা কেন অনলাইনে শুরু করছি না। দে আর রেডি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা শিক্ষকরা এখনো প্রপারলি রেডি না। অ্যাট লিস্ট আমার কাছে মনে হচ্ছে এটা 75-80% টিচার উই আর নট রেডি। খুবই থার্ড যে ইন্টারেস্টিং আরেকটা হ্যাঁ, বললেন। থার্ড যে আরেকটা ইস্যু মেনন ভাই, সেটা হচ্ছে যে এই যে বদরুল স্যারও বললেন, আফতাব ভাইও বললেন যে বিশেষ করে যারা একটু আমাদের সিনিয়র টিচার, যাদের গ্যাজেট রিলেটেড ইস্যুস আছে, তারা গ্যাজেটে অতটা ফ্রেন্ডলি না, এবং আমরা ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি যে ইট ইজ অলসো সলভেবল। আমরা এই ধরনের যারা গ্যাজেট ফ্রেন্ডলি না বা গ্যাজেটের সাথে যারা অভ্যস্ত না, তাদেরকে যদি আমরা প্রত্যেককে একজন টিএ দিয়ে দিই, টিচিং অ্যাসিস্ট্যান্ট যদি আমরা দিয়ে দিই, যে তাকে শুধুমাত্র টেকনিক্যাল সাপোর্টটা দিবে, যে হাউ টু হ্যান্ডেল দিস টেকনিক্যাল ইস্যুস, এটা খুব ইজিলি ওভারকাম করা সম্ভব। সো সব মিলিয়ে আমার কাছে সবসময় মনে হয়েছে যে ইট ইজ আ ম্যাটার অফ আওয়ার মাইন্ডসেট। আমরা যদি চাই, এগুলো সবই সমাধান করা সম্ভব। সকল স্ট্রাকচারাল ইস্যুসগুলোকেই রিজলভ করে আমরা চাইলে কিন্তু এগিয়ে যেতে পারি। ভেরি নাইস। কিন্তু আপনি যে একটি শব্দ, আমার মনে হয় যে ওই শব্দটাতে একটু ফোকাস করতে চাই, যে টপ ডাউন এর কথাটি আপনি বলেছেন। এই টপ ডাউন নিয়ে আপনারা শিক্ষকতা যারা করছেন বা ক্লাসে আপনারা কিন্তু বটম আপ থিওরিকেই অনেক বেশি ইফেক্টিভ থিওরি মনে করেন, যে বটম আপ হলেই অনেক বেশি। এখন শিক্ষকদের যখন প্রয়োজন হচ্ছে তখন কেন টপ ডাউন লাগবে? এটি আমি এটা এটা একটু মেনন ভাই, এটা কেন বলছি দেখেন, বদরুল খান স্যার বা আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি সহ 4টা ইউনিভার্সিটি যারা 1973 অ্যাক্টে চলে, এই 1973 অ্যাক্ট আমাদেরকে যে পরিমাণ স্বাধীনতা দিয়েছে, হ্যাঁ, আই অফেন ফিল যে আমরা কি আসলে এই পরিমাণ স্বাধীনতা ভোগ করার কি বলে যে মাইন্ডসেট আমাদের এখনো হয়েছে কিনা, ক্ষমতা হয়েছে কিনা। আমাদেরকে যদি আপনি এই প্রেশারটা না দেন, আমরা চাবো না, আমরা চাই না। এই একটা প্রেশার আমি মনে হয় যে সেলিম হোসেন নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা দেখছেন, যদি দুই একজন দেখে থাকেন আমাদের এই অনুষ্ঠান, তাহলে তারা এটি দেখে এক ধরনের প্রেশার ফিল করবেন, কারণ সমাজ এখন রাস্তায় এখন পুরো প্রক্রিয়াটাই এখন ওই জায়গায় চলে গেছে, ভার্চুয়াল জগতেই বিশ্বটি চলছে। ইমামুল হক, আপনার যদি কিছুই যোগ করা থাকে এই মুহূর্তে, আমার মনে হয় যে লটস অফ কোয়েশ্চেন্স ইউ হ্যাভ ইন ফ্রন্ট অফ ইউ, কারণ অনেকে অনেক প্রশ্ন করেছেন এবং অনেক ধরনের প্রশংসা বাক্য এসেছে। আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকের যে কমেন্ট গুলো এসেছে তার মধ্যে থেকে, যদি একটু আমাদের দর্শকদের কোয়েশ্চেন গুলো আরেকবার একটু সামনে আনেন। ধন্যবাদ মেনন। আমার মনে হয় আমরা যে প্রশ্নগুলো এসছে, প্রশ্নগুলোর অধিকাংশই আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। এই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর একটু সংক্ষেপে আমরা মনে হয় শেষে আমাদের বদরুল ভাইয়ের কাছ থেকে আমরা একটি বিষয় জেনে, আমরা অনেকটা সময় চলে গেছে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে সম্ভবত, আমরা যদি বদরুল ভাইয়ের কাছ থেকে খুব সংক্ষেপে এই সমস্ত প্রশ্নের কিছু জেস্ট যেগুলো আমরা দেখালাম। একটি হচ্ছে যে
বদরুল ভাই, যে আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ করবে মাহমুদ মেনন, আপনি করবেন। আমি যেটি জানতে চাই যে একটি হচ্ছে দর্শকদের প্রশ্ন, একটি হচ্ছে যে টেস্ট এক্সাম, যে কোনো অ্যাসেসমেন্ট, স্টুডেন্টদের অ্যাসেসমেন্টটা কিভাবে হবে এটি যদি একটু বলেন। আর যেটি আমাদের সেলিম বলেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে, যে ছাত্ররা তৈরি আছে, সমস্যা হচ্ছে আমাদের শিক্ষকদের, আনফরচুনেটলি সমস্যা হচ্ছে আমাদের সিস্টেমে, আমাদের ইনস্টিটিউশনগুলো রেডি নয়, আমাদের শিক্ষকরা রেডি নয়, ছাত্ররা রেডি আছে। টেকনোলজিও ইস্যু হলেও ইজ নট আ বিগ ইস্যু। এখন খুব অল্প দ্রুত সময়ে, যেহেতু আমরা একটু ফোর্সড হয়েছি একটি সিচুয়েশনে কোভিড-19 কারণে, যে এখন আমাদেরকে ই লার্নিং এ যেতেই হচ্ছে, এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশনগুলো, আমাদের শিক্ষকরা দ্রুত সময়ে কি করতে পারেন যাতে করে আমরা ই এডুকেশনে, ই লার্নিং এ যেতে পারি, এই বিষয়টি যদি একটু বলেন। ধন্যবাদ। অ্যাসেসমেন্টের কথা আমি পরে বলবো, এটা বোধহয় যে প্রশ্নটা করেছে ও স্পিকিং ইংলিশ। আমি কিন্তু টেক্সাসে একটা টেলিভিশন শোতে অ্যাসেসমেন্ট সম্বন্ধে বিশদ আলাপ করেছি, আমি লিঙ্কে দেবো। প্রথমত আমাদের দেশের ব্যাপারে বলছি, কমনওয়েলথ অফ লার্নিং, কানাডা বেসড কমনওয়েলথ অর্গানাইজেশন হচ্ছে কমনওয়েলথ অফ লার্নিং, তাদের সেবা দিয়েছি। এবং আমাকে একবার বাংলাদেশের 2016 সনে ওরা নিয়ে গেল ব্র্যাক ইউনিভার্সিটিতে। ওখানে বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলররা ছিলেন। পরে আমার সাথে দেখা করতেন, উনি ছিলেন না, ভাইস চ্যান্সেলর ছিলেন। সব ইউনিভার্সিটির, পাবলিক ইউনিভার্সিটির উপাচার্যদেরকে আমি 2 দিন ব্যাপী ই লার্নিং এর এই মডেলটা ওনাদের দেখিয়েছি এবং বুঝিয়েছি যে আপনারা এখন থেকে এটা চিন্তা ভাবনা করেন। এবং মুন্নিশা, বিশেষ করে প্রফেসর আজাদ তখন ইউজিসি চেয়ারম্যান ছিলেন, ওনাকেও নিয়ে এসে কিভাবে, আমি চেয়েছি টপ থেকে ঠিক আসতে। এবং অ্যাকচুয়ালি আমি চাইনি, কমনওয়েলথ অফ লার্নিং এর যে প্রেসিডেন্ট উনি আমাকে নিয়ে বাংলাদেশে উনাদের এবং ইন্ডিয়ার 5টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে নিয়ে আসছিল। সবাইকে আমি 2 দিন ব্যাপী বুঝিয়েছি জিনিসটা কি। তাহলে 2016 সন থেকে অলরেডি আমার প্রস্তুতি আমরা করে নিয়েছি যে টপ থেকে আসতে হবে। পরবর্তীতে টেলিভিশন শোতে, মনীষার শোতে আদর্শ সাহেব বলেছেন যে অনলাইন ভার্চুয়াল অপরচুনিটি থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি তখন শুরু হয়নি, আর কোভিড এর কারণে এখন হয়তো অ্যালাউ হচ্ছে। তাহলে প্রস্তুতিতে কিন্তু সরকারি নীতিমালা বা ঊর্ধ্বতন কর্মচারীদের বা কর্মকর্তাদের আদেশ বা নির্দেশ দিয়ে হবে না। একজনকে চিন্তা করতে হবে। যেমন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে যখন আমি ডিরেক্টর ছিলাম, প্রফেসর ছিলাম, আমার স্টুডেন্টরা আসতো, বেশিরভাগই গ্র্যাজুয়েট স্টুডেন্টরা, ওদেরকে আমি বলতাম তোমরা অবসলিট তোমাদের স্টুডেন্টের কাছে, কারণ তোমাদের স্টুডেন্ট অলরেডি অ্যাডভান্স, আর তোমরা এখনো সে মান্দাতে ক্লাসরুমে পড়াচ্ছ। তো তারা আসতো, শিখতে আসতো, তারা চেঞ্জ হতে পারবে। চেঞ্জ হতে হলে আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। একজন বয়স্ক বা একজন অনেক প্রবীণ একজন অধ্যাপকের অবশ্যই অনেকটা থাকবে, মানে না সূচক উত্তর থাকবে, কারণ এটার সাথে টেকনোলজির সাপোর্টটা, যেটা যে ভাই বললেন, সাইকোলজির প্রফেসর ভাই বললেন যে ওনাকে সহযোগিতা করতে হবে। কিন্তু একজন প্রবীণ শিক্ষকের, প্রফেসরের মধ্যে কিন্তু অনেক প্রাণবন্ত জিনিস আছে, ওনারও জানতে চাই। তো ওনাদেরকে ডোজ আস্তে আস্তে দিতে হবে যে আপনারা এটা করুন, আপনি এটা খুব ভালো বুঝাতে পারেন, এই ভিডিওটা আমরা দেখাবো। একজন প্ল্যানিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে কিছু টেকনিক্যাল স্কিল লাগে, তখন টেকনিক্যাল সাপোর্ট আসবে। ব্যাপারটা হচ্ছে জিনিসটা মানুষ পুরোপুরি বুঝে না। মানুষের একটা সার্বিকভাবে বুঝতে হবে যে জিনিসটা কি ভয়াবহ কিছু না। আমি গোলাপের সেই 2000 কত সনে লাল গোলাপে একটা টকে বলেছিলাম যে এটা কোনো ভয়াবহ কিছু না। তারপরেও বাংলাদেশের তৃতীয় মাত্রাতে ই লার্নিং ভয়াবহ কিছু না। ই লার্নিং এমন একটা জিনিস যেটাতে আপনার মোবাইল ফোনে আপনি একটা ক্লিক করলে একটা কিছু শুনতে চাইলে শুনতে পারবেন। এটা তো একটা লার্নিং, যেটা লার্নিং এর জন্য তৈরি করা হয়। তাহলে আমাদেরকে প্রথমত সবাইকে বলতে হবে, আজকে কোভিড এর কারণে আমাকে আর মানুষকে বোঝাতে হচ্ছে না, ভাই আপনারা আসেন, দয়া করে আসেন, শেখেন না, তারা নিজেরাই শুরু করে দিয়েছে। তার ঊর্ধ্বতন নীতিমালা, ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে আপনি করতে হবে, তার নিজে থেকে আসতে হবে। আপনি কি মিস করছেন না আপনি একটা শিক্ষার্থী, যে আপনি যে জিনিসটা শেয়ার করতেন, যেটা পড়াতে কোনো আনন্দ পেতেন, আমি খুব আনন্দ পাই, আমার শিক্ষার্থীর সাথে সারাক্ষণ যোগ করি, আনন্দ করি, পড়াই, ওদের কাছ থেকে শিখে আমি মাঝে মাঝে অ্যাডভাইস করি। তেমনি আপনি হয়তো মিস করছেন,
সেই কারণে তো চট্টগ্রাম অনলাইন স্কুলটা শুরু হয়েছে, ঢাকা অনলাইন স্কুল শুরু হয়েছে, ময়মনসিংহ অনলাইন স্কুল শুরু হয়েছে। তারা শিক্ষকরা নিজেরা ভিডিও বানিয়ে বানিয়ে ওরা দিচ্ছে। তাহলে আমাদের মধ্যে যে উদ্দীপনা, সেটার জন্য দরকার হচ্ছে নিজের থেকে আসতে হবে। এবং এখন যদি আজকে যদি আপনি না পান, যে আমার তো এটা আজকে এই লাইভটা মনে করে অনেকে মিস করছে, মাত্র দেখছি 7 জন এখন আছে, অন্যরা তো ঘুমিয়ে গেছে, অন্যরা তো পরবর্তীতে এটা যখন আমরা রেকর্ডিং এ রাখবো অন্যরা দেখতে পারবে। সিনক্রোনিস হচ্ছে একসাথে শোনা, অ্যাসিনক্রোনাস হচ্ছে এনি টাইম। তো আমাদের প্রত্যেকটা জিনিস যদি এভাবে তৈরি করি, প্রত্যেক ভালো ভালো জিনিসগুলো এক জায়গায় রেখে দেবো, যখন দরকার তখন ওটা আমরা শিখবে। ইলেকট্রিসিটি দরকার না, তাহলে ইলেকট্রিসিটি না থাকলে তুমি তোমার মোবাইল ফোনে ওটা শোনো। তাহলে আপনাকে সবচেয়ে বেশি চিন্তা করতে হবে যে আপনারা চাইবেন কম, আপনাদের চাহিদাটা একটু বেশি মনে হয় আমাদের। কারণ বলে যে আমার তো এটা নাই, আমার তো কম্পিউটার নেই। আপনার যা আছে তা নিয়ে আপনাকে এটাতে এগিয়ে যেতে হবে। মনে করেন এখন ইলেকট্রিসিটি না থাকলে তাহলে ঘুমান, চুপচাপ থাকেন। পরবর্তীতে যদি আপনার কম্পিউটারে বলে যে আমরা ইন্টারনেট কানেক্টেড নাই, সিডি তো আপনি ডাউনলোড করে রাখেন আগে থেকে, বা একটা পরে ওটাতে শুনেন। ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আপনার মন মানসিকতা। আপনি কি আজকালকার জমানায়, এখন আমার মনে আছে একজনকে বলেছিলাম যে আপনি এটিএম থেকে টাকা তুলেন, বলেন আমি এটিএম এ বিশ্বাস করি না। টাকা যখন আসে তাও একজন বিশ্বাস করে না যে টাকাটা রিয়েল কিনা, কারণ উনি লাইন ধরে টাকা তুলবেন, সাইন করবেন, ওই অভ্যাস হয়ে গেছে। তাহলে আমাদের মন মানসিকতাকে চেঞ্জ করতে হবে, এবং এই মন মানসিকতার কারণে আপনি তো পিছিয়ে যাবেন। এই জন্য তুমি 2004 সনে সেই প্রথম আলোতে বলেছি প্রযুক্তি গ্রহণে দ্বিধা করলে দেশ পিছিয়ে যাবে। সত্যি আজকালকার যুগ হচ্ছে এইভাবে চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে, আপনি প্যারালাল যাচ্ছে। আপনি যদি প্যারালাল থাকতে না পারেন আপনি পিছিয়ে যাবেন। তার মানে আপনি কেন মোবাইল ফোন ইউজ করবেন না? আপনি কেন এই যে ফ্রি আপনারা কি সফটওয়্যার ইউজ করছেন আমি জানি না, তো জুম ইউজ করবেন না? যদি একজন কিছু করতে চান, আপনার চেহারাই যদি দেখাতে চান, ফেসবুকে তো আপনি দেখাচ্ছেনই, ইউজ তো ঠিকই করছেন, কিন্তু লেখাপড়ার ব্যাপারে আপনার এই অনীহা। লেখাপড়া শেখার জন্য এত অনীহা। আপনি কি পেশাগত টাকা পয়সার জন্য কি শিক্ষা জীবনে এসেছেন, শিক্ষকতার জন্য এসেছেন? আমার মনে হয় না, কারণ ওই 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 এরিয়াতে এত বেশি পয়সা পাওয়া যাবে না। তাহলে আপনি নিজে থেকে, আমার শিক্ষার্থীদের মিস করছি, আমি ওদেরকে নিয়ে একটা স্টোরি সবসময় বলতাম যে আমি কাজ করা মানে ক্রিকেট খেললে বোল্ড আউটটা সবাই হাসতো, এটা তো স্টোরি। এই জন্য এদেরকে নিজের মন মানসিকতাকে স্ট্রং থাকতে হবে যে আমি শেখাতে চাই। টুল আসবে, টেকনোলজি ইজ নট আপনার মনোবৃত্তিটা আপনি শেখাতে চান কিনা, আপনি কি চান কিনা যে আপনার শিক্ষার্থী আপনার কাছ থেকে আপনি যে ডিসসার্ভিস করবেন। যেমন আপনি মুখোশ না পরে এখন করোনা ভাইরাসে বেড়ে গেছেন, এখন আপনার লাগেনি কিন্তু আপনাকে আরেকজনকে লাগিয়ে দিয়েছেন। আমার কাছে আপনি একজন মার্ডার, কিন্তু আপনি আরেকজনকে দিয়েছেন, আপনি চুপে আপনি চলে গেছেন। তেমনি আপনি যদি আধুনিক প্রযুক্তি গ্রহণ করে যদি আপনার শিক্ষার্থীদের শিক্ষা না দেন, তাহলে আপনি এই শিক্ষার্থীদেরকে আজকালকার প্রস্তুত করছেন না। এই জন্য আপনি আপনার কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে এবং সারা পৃথিবীর কাছে দায়ী থাকবেন। কারণ আজকালকার জীবনে এখানে তো দেখেছেন, আমরা ঘর থেকে কাজ করছি, আমার ওয়াইফ ঘর থেকে কাজ করছে, ডিজিটাল ওয়ার্ল্ডে কোথাও যেতে হয় না, এখানে কাজ করতে। এইভাবে যদি আপনি প্রস্তুত না করেন, ই লার্নিং হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডে কাজ করার প্রধান মেরুদণ্ড। ধন্যবাদ। আমরা একটু একেবারেই আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তিনজনের কাছে একটি প্রশ্ন করব। সেই প্রশ্নটির আগে একজন দর্শকের যদি একটি প্রশ্ন ছিল যে অ্যাসেসমেন্ট সিস্টেমে এটি একটি ইংরেজিতে যদি একটু বদরুল ভাই যদি বলতেন তাহলে ওনার জন্য বুঝতে সুবিধা হতো। উনি মনে হয় নন বেঙ্গলি স্পিকার। আচ্ছা, আমি বুঝতে অ্যাসেসমেন্ট, I like I said assessment. Okay, we say evaluation. Evaluation includes both assessment of learners, that means students, examination, and then evaluation of who is teaching, who is providing technical support, and also who is providing the design of the courses. So online assessment for the students, you can question that how do we know how to do the assessment. For the assessment purposes, you can have different methods. One is online testing. That could be if you can do adaptive testing, that there will be pool of questions. There will be maybe hundreds of questions. So there are every domain, there are 3 questions, highest, difficult, mediocre, easier. So if you can outline them, and then computer will do randomize, will take the most difficult question for that domain. If you can get that answer, then it will drop that domain, go to the next domain.
The next domain, if this question is the simplest one you get, but the person get it right, then give you the mediocre. But students struggle. Then go back and give more and more questions. So it is called adaptive testing. You can introduce that. However, testing is not important. Learning it is. Make the learning collaborative. The students can learn from each other. Make the testing individual. How? You can have project-based. Project-based, make a relationship to the discussion forum. Develop a relationship between your students. So you know how the students are progressing. Just don't test him at the end of the semester. Give little, and then you develop a relationship. Online is the best way to develop a relationship without talking to the student in person. So that is give project-based, problem-based. You know, don't give like multiple choice, true, false, they will call each other. But if you do adaptive, that no chances. Now, if you have, like Indira Gandhi Open University, you know, where I was there, so they have thousands, even Subhash Bose on Ummukta Vishwavidyalaya in Kolkata. You know, I've been to all these places. So what I tell them always is this: if you do have to make sure the students are actually taking the test, then learning is online. But when the test, they can come to a place, a central place, and take the test. Or at George Washington University for my master's students, when they do the project, I would tell, okay, you should get someone as your supervisor. Could be your priest or your imam, or someone your purohit, or someone your supervisor, who will write a note to me and sign a note that under his or her supervision, you will take the test. So it is not about testing and suffering, make the suffering people. It is about performance. It's about learning. We'll once learn from this method. I don't go and test people. I'm not a good test taker. I hate tests if I don't learn, and if I didn't learn, but you are testing me something that I did not learn, what's the benefit? So you better spend more time on teaching me so that I can learn, and I could be a valuable individual in the community that I serve. So testing, you get the first class first, and you have a better position. What does it mean? You're good at education, but in the practical world, Dr. Aftab knows, they train doctors at NIC DDRB, all intelligent people. So what you need to do in the assessment of learners, you need to come up with the ways to assess them at the same time they learn. So assessment will not be the main thing to think about. When you're thinking about testing, you are discriminating people. They're that, oh, I have been to places, someone, oh, you went to Harvard, you went to here, you stood first. What does it mean? That means you are scaring me. He went to first, stood first, blackboard, and I should not be talking. He stood first because he knew the technique of how to memorize things and get it done. Rote memorization, I gave a talk at Dhaka Medical School. I said that rote memorization, and everybody clapped me. Those are medical doctors. So that means, yeah, rote memorization is an instructional technique. If you can use it, like when I was studying soil science in Dhaka University, I could not remember the elements of soil. So I said, I wrote all these things together. So I said, OCl FICAC magnetic necklace. I made it up. Means oxygen, silicon, aluminum, iron, calcium, magnesium, titanium, phosphorus, sulfur. That's what it got. It's called mnemonic. It is an instructional strategy for verbal information of learning. So when you're creating online learning, a good teacher knows what kind of stories, what kind of techniques, strategies, technique he uses, the student feels for it. I had a teacher in Chittagong College School, D.L. Shah. He was the best teacher. He would come, very professional, he looked good, he taught something slowly, strong, and it inherited in my brain. I never did it in class, but I remember in the we need people to focus more on learning, less on testing. A standardized test. You want to show that your son got first among 300 students and you feel proud, but look at all the people who stood first in Bangladesh and look at people who never stood anywhere. Somebody asked me, just a joke, well, did you, because you're smart, did you stand? I said, yeah, I stand. How? I
I spent almost 3 days a week on the top of the bench. Why? I was a very mischievous guy, and just you stand up. So that's why I stood 3 times on the bench in Chittagong College School. So you see, those person who Guys, that Badrul H. Khan has shown is that witty part of his speaking, which is really, I personally know him that he is a very witty person as well, and he is a very learned person as well. So this is nice to hear all this from you. আমরা আমাদের আলোচনার একেবারেই শেষের জায়গায় চলে এসেছি। আমার কাছে মনে হয় যে এই অ্যাসেসমেন্ট এবং সবকিছুই আসলে সহজ এবং সবকিছুই করা সম্ভব, এবং পূর্ণাঙ্গ কোর্স নেওয়াও সম্ভব। কিন্তু আমি শেষ প্রশ্নটি যেটি সবাইকেই করতে চাই, এটা ইমামুল হক নিজেও উত্তরটি দিবেন। সেটি হচ্ছে, এই যে আলোচনাটি আজকে আমরা করলাম বা আমরা যা কিছু নিয়ে আলোচনা করছি, সবকিছু কোভিড-19 আমাদেরকে ধাক্কা দিয়ে এই আলোচনা করিয়েছে, এরকমই মনে হচ্ছে এখনো পর্যন্ত। কিন্তু আলোচনা থেকে যেটা জানা গেল, এই আলোচনাটি আমাদের আসলে সারাক্ষণ ধরে করতেই হইতো। আমরা হয়তো কোভিড-19 এর আগেও এমন আলোচনা করতে পারতাম, যাতে বাংলাদেশে ই-লার্নিং অথবা ই-লার্নিং নিয়ে ভবিষ্যতেও আলোচনা হতে পারে। আমার প্রশ্নটি হচ্ছে, আমরা কি এভাবে চালিয়ে যেতে পারবো, নাকি কোভিড-19 যদি কোনো একটা নিউ নরমাল বলে যে কথাটি আসছে, সেখানে যদি গিয়ে থামে এবং একটি জায়গায় কোনো একটা স্বাভাবিক অবস্থা হয়, তখন কি আমরা এই ই-লার্নিং এর কথা একেবারেই ভুলে যাব, অথবা ভুলেই যাব, আমাদের স্মৃতি থেকে এটি সরে যাবে? তো আমার মনে হয় যে আমি 3টা পয়েন্ট করতে চেয়েছিলাম। একটা হলো যে ই-লার্নিং সম্পর্কে এখনো বেশিরভাগ আমরা যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, আমরা চাই আমাদের খুব স্বচ্ছ ধারণা নেই, পূর্ণাঙ্গ ধারণা নেই। তো আমার মনে হয় যে এই পূর্ণাঙ্গ ধারণা কিভাবে আমরা পেতে পারি এবং ছড়িয়ে দিতে পারি, সেই জন্য একটু চিন্তা ভাবনা করার দরকার একটা। আর 2 নম্বর হলো যে ই-লার্নিং ও যে বোথ প্রফেশনাল এবং পার্সোনাল ডেভেলপমেন্ট, শিক্ষার্থীর দুটো দিকেই যে নার্চার করবে, এই যে প্রতীতি বা এই যে বিশ্বাস, এটা কিভাবে দেওয়া যেতে পারে, এটা হলো 2 নম্বর পয়েন্ট। আর যেটা আমরা প্রায়শই আলোচনা করি না, আসে না আসলে, সেটা হলো যে ই-লার্নিং এর কিছু ডিসঅ্যাডভান্টেজের, যে বিশেষ করে স্বাস্থ্যগত একটা ইস্যু। আমি যেহেতু মেডিকেল পার্সনও, তো সেই জন্য এই বিষয়টার কথা বললাম যে এটা অত্যন্ত একটা রেলিভেন্ট এরিয়া আমাদের শিক্ষার্থীদের জন্য। স্বাস্থ্যের যে হেলথ হ্যাজার্ড যতটুকু হতে পারে, যে কারণে আমরা ক্লাসরুম যখন করি তখন কিন্তু আমাদের সুযোগ হয় আমরা হেলথ ব্রেক দিই। তো আমার মনে হয় এই দিকটা আমার চোখে পড়ে না যে এই দিকটাকে সামনের দিকে কেউ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু শুধুমাত্র টেকনোলজি এবং অন্যান্য দিকগুলোই চোখে পড়ে। তো আমার মনে হয় যে এই জিনিসটাও আমাদের মনে রাখা দরকার। তো আমার মনে হয় যে আর বোধহয় সামনের দিকে আমাদেরকে যেতে হবে। ডক্টর বদরুল হক খান আমাদের কনটেক্সটের কথা বলছেন। আমি যে জিনিসটা আগে বলার চেষ্টা করতেছিলাম যে কমিউনিকেশনে আপনারা এক্সপার্ট এখানে। আমি শুধু একটা জিনিসই জানি কমিউনিকেশনের ব্যাপারে, যে কমিউনিকেশন ডাজ নট অকার অর হ্যাপেন ইন ভ্যাকুয়াম। তো সেই কারণে যেহেতু আমরা ভ্যাকুয়ামে নেই, খান কিন্তু বাংলাদেশে বারবার এসেছেন, এসে আমাদের সেই ভ্যাকুয়ামটা ফিল আপ করে গেছে যতটুকুই হোক। আমরা কিন্তু একটা কনটেক্সটে কমিউনিকেট করছি। তো নিশ্চয়ই এটা ফ্রুটফুল হবে এবং ভবিষ্যতে সরকারি বেসরকারি এই দুটোই আমার মনে হয় যে অংশগ্রহণ প্রয়োজন। এবং যে কোলাবোরেটিভ লার্নিং এর কথা বলছেন, সে কোলাবোরেশন ছাড়া, কালেকটিভ কোঅপারেশন ছাড়া কোলাবোরেটিভ লার্নিং ও হবে না। তো এই জন্য আমি মনে করি যে সামনের দিকে এগোতে হবে আমাদেরকে, দুদিকে এগোতে হবে। ধন্যবাদ। আমরা মোহাম্মদ সেলিম হোসেন, আপনার কাছে কি শুনতে চাই এই বিষয়ে? ধন্যবাদ মেরন ভাই। খুব অল্প করে যদি বলি, দেখেন কোভিড-19 কে এক কথায় যদি বলি, ইটস এ কাইন্ড অফ ব্ল্যাক সোয়ান ইভেন্ট। আপনার নাসিম তালেবের যে বিখ্যাত বই আছে ব্ল্যাক সোয়ান, সেই ব্ল্যাক সোয়ান ইভেন্ট মানে ইটস আ কাইন্ড অফ ইমপ্রবাবল ইভেন্ট, বাট ইফ ইট হ্যাপেন্স তাহলে এর ইম্প্যাক্ট হচ্ছে অত্যন্ত রোবাস্ট। এবং আমরা সেটাই দেখছি যে আপনি যদি দেখেন 31শে ডিসেম্বরের আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারে নাই যে তারা আজকে এই ধরনের একটা পরিস্থিতিতে থাকবে, বা অথবা যে এই যে প্রবাবিলিটি আজকে যে ধরনের ইস্যুর মধ্যে তারা আছে, ইট ওয়াজ হাইলি ইমপ্রবাবল বিফোর ডিসেম্বর
31st, 2019। তাহলে এই ইমপ্রবাবল ইভেন্ট বা কোভিড-19 আমাদের জীবনকে কিন্তু মারাত্মকভাবে এফেক্ট করেছে। তার মানে কি যে জীবন আগে যেরকম ছিল এখন আর সেরকম থাকবে না। এটাই স্বাভাবিক। এখন আমরা যদি এর সাথে প্রপারলি অ্যাডজাস্ট করতে না পারি তাহলে আমরা পিছিয়ে যাব। আর যদি আমরা প্রপারলি অ্যাডজাস্ট করতে পারি তাহলে আমরা এর সাথে সারভাইভ করে যাব। সো এই ই-লার্নিং হচ্ছে এমন একটা টুল যার মাধ্যমে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করার মতো আমাদের কাছে একটা চমৎকার হাতিয়ার। আপনি সেকেন্ড আরেকটা যে ইস্যু বলেছেন যে আমরা কি যখন নরমাল কোনো পরিস্থিতি ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে, হ্যাঁ, আগের পরিস্থিতিতে ফিরে যাব তখন কি আমরা ই-লার্নিংকে বাদ দিয়ে দিব কিনা? হ্যাঁ? অনেক ইউনিভার্সিটি বা অনেক কি বলে যে যারা এডুকেশনাল এক্সপার্ট তারা কিন্তু বলছে যে আমরা এখন পাশাপাশি রেগুলার লার্নিং এর পাশাপাশি এই লার্নিংটাকেও রাখবো, কারণ এইটা আমাকে একটা নতুন অপরচুনিটি দিয়েছে। সুতরাং আমার ভিউটা যদি এইরকম হয়, ইট ইজ অ্যানাদার অপরচুনিটি, আর একটা গ্রেট অপরচুনিটি যার মাধ্যমে আমি আমার হরাইজনটাকে আরো এক্সপান্ড করতে পারি। আমি যদি এই অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে কিন্তু ই লার্নিংকে আমি সারা জীবনই আমার সাথে কিন্তু রেখে দিতে পারবো এবং এতে মানব জাতি বেনিফিটেড হবে, হ্যাঁ, লুজার হওয়ার চেয়ে। থার্ড যে পয়েন্টটা যেটা আফতাব ভাই খুব চমৎকারভাবে উঠালেন সেটা হচ্ছে যে আমি যেটা প্রথম দিকে বলেছিলাম যে এডুকেশনের তো মূল উদ্দেশ্য শুধুমাত্র আমাদেরকে টেকনিক্যাল লার্নিং শেখানো বা ইস্যুস এইগুলো শেখানো তা না, এর অনেক ম্যানিফেস্ট ফাংশনও আছে, যেমন সোশিয়ালাইজেশন, আমাদের ভ্যালু লার্নিং, এই ধরনের বিভিন্ন ধরনের সফট স্কিল ডেভেলপমেন্টে কিন্তু এডুকেশন আমাদেরকে হেল্প করে। এখন আমাদেরকে এই মাঝামাঝি কোনো একটা পরিস্থিতিতে আসতে হবে যেখানে আমি প্রাইমারি এডুকেশনে বা সেকেন্ডারি এডুকেশনে আমি কিভাবে এই বিষয়গুলোকে ইনকর্পোরেট করব, আমার সোশ্যালাইজেশন কিভাবে এফেক্টেড হবে, আমার পিয়ার রিলেশন কিভাবে আমি বিল্ড আপ করব, আমার ভ্যালু ডেভেলপমেন্ট কিভাবে হবে, আমার প্যাট্রিয়টিজম কিভাবে ডেভেলপ হবে, এই যে বিষয়গুলোকে ইনকর্পোরেট করার জন্য আমি কোন জায়গাটাকে বেছে নিব, এটা তো টার্সিয়ারি লেভেলে এসে এটা অনেক ক্ষেত্রে হয় না। সো আমি প্রাইমারি এডুকেশন সেকেন্ডারি এডুকেশনে কিভাবে এই বিষয়গুলো নিয়ে কাজ করব, ই লার্নিং এর পাশাপাশি সেই জিনিসটা, এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেই বিষয়গুলো নিয়ে লং টার্মে আমাদেরকে চিন্তা ভাবনা করে আরো পলিসি মেকিং এর দিকে আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হবে। আমি আগামী সপ্তাহের এই বৃহস্পতিবারে নেটোর কনফারেন্সে একটা কিনোট দিচ্ছি অনলাইনে এবং ইউনিভার্সিটি অফ টেক্সাস এর সাথে অর্গানাইজ করছে একটা ওয়েবিনার, তো খান একাডেমির সলমান খানও আসতে পারে, তো আমরা এটা আলাপ করবো। তো আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো ফেসবুকের মাধ্যমে। তো আজকের অনুষ্ঠানটা খুব প্রাণবন্ত লেগেছে আমার কাছে, কারণ আমাকে বেশ কিছু আমার বাংলা ভাষায় আমি যদি চাট গিয়ে বলতে পারতাম বাজে আপনি যে ভালো লাগতে পারি সিটাঙ্গের মধ্যে আই চিটাঙের মধ্যে জ্ঞান বাহনী লইয়ে নেয়, জ্ঞান বাহন লইয়ে নেয় চিটাঙের মধ্যে আমি চারগে ব্যাগ কল ভালোবাসি ভাই বোন কলের এই চিটাঙের মধ্যে যাইয়ে না ব্যাগ করে মধ্যে বুঝায় জ্ঞান বাহন কি, জ্ঞান বাহন হচ্ছে নলেজ ক্যারিয়ার। এই যে আমরা মাইক্রো লার্নিং ই লার্নিং করছি গাড়ির ভেতরে কিন্তু আপনার সেই ইয়েটা আছে, এই লার্নিং গুলো শেখাচ্ছি কোনগুলো, যেগুলো আমাদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় যেগুলো শেখানো হয় না সেগুলো আমরা শেখাচ্ছি অনলাইন। আমি ই লার্নিং ওখানে শুরু করে দিয়েছি, তো আপনারা জোগাড় হবেন। আরেকটা জিনিস কি আপনাদের একটা ঘোষণা দিতে যাচ্ছি, একজন শিক্ষক আমাকে জিজ্ঞেস করছে এই বইটি কি মানুষকে বিনা পয়সা দেওয়া যাবে কিনা ইলেকট্রনিক ফরম্যাট। ইনশাল্লাহ আজকের এর মাধ্যমে আমি ঘোষণা করছি সম্পূর্ণ বিনামূল্যে এই বইটি আমি এই সপ্তাহের মধ্যে, আমি একটু ব্যস্ত আছি, এক সপ্তাহের মধ্যে আমি সবার কাছে এটা ই লার্নিং এ আপনাদের যে মানে আপনাদের একটু ইয়ে করে দিই, প্লাগ ইন করে দিই। মেনন ভাইয়ের হচ্ছে ইয়ের নামটা অপরিচয় না, এবং ইয়ের এনএম ভাইয়ের রেডিওর মাধ্যমে এই ঘোষণা দিলাম এই বইটি আমি শপথ করিতেছি যে আপনাদের কাছে বিনামূল্যে ইলেকট্রনিক ভার্সনটা দিয়ে দেব। এটা যদিও বা সেকেন্ড এডিশনটা বের হবে অনেক পরিসরে, তো এটা আপনাদের জন্য উপহার এই অনুষ্ঠানের মাধ্যমে। আমার তো ভাই আর কিছু এমন কিছু বলার কিছু নেই। আমি ই লার্নিং আমার ওয়েবসাইট হচ্ছে bodrulkhan.com। bodrulkhan.com এ একটা জিনিস আছে, when passion becomes profession life is no longer boring, life is আবার বলছি, when passion becomes profession life is no longer boring. My profession
and passion is e-learning. আমি সারাক্ষণ এই ই-লার্নিং নিয়ে চিন্তা ভাবনা করি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালোভাবে সারা বিশ্বের কাছে এই যে জ্ঞান বাহনটি, এই জ্ঞান বাহনটি আমি প্যালেস্টাইন বলেন, সুইডেন বলেন, সব দেশের টকে এটা দেখাচ্ছি। জ্ঞান বাহনটা কি? জ্ঞান মিনস নলেজ, বাহন মিন কেরিয়ার, নলেজ কেরিয়ার। এবং এই জ্ঞান বাহনটা সম্পূর্ণ মাঝখানে আপনার এই অক্টাগনটা দিয়ে প্রত্যেকটা কোর্স আমরা ডিজাইন করি। ঠিক মতো লাগাতে পারছি না, আচ্ছা এইভাবে দিব। আচ্ছা এইভাবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমার জন্য দোয়া করবেন, একটা কেন দোয়া করবেন, আমি কিন্তু খালি বাংলাদেশের জন্য না, আমি হচ্ছে লেখাপড়া সবার জন্য উন্নত হয়। আমি যদি ভালো করতে পারি তাহলে বাংলাদেশের একটা সন্তান এই ফিল্ডে ভালো করছে, এটার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন আমার কথাকে বিশ্বাস করলো না করলো তো আসে যায় না, আমার কাজ আমি করে যাব। আপনাদের দায়িত্ব যারা নীতি নির্ধারকরা, আপনাদের মধ্যে অনেকের মধ্যে আপনারা আপনাদের নাম চাইবেন কি করেছেন, অসুবিধা নেই, কিন্তু আপনাদের একটা দায়বদ্ধতা রাখবেন যে আপনাদের নতুন প্রজন্মকে কিভাবে তৈরি করছেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা মুখস্থ বিদ্যার মতো শিখেছি, সত্যি কি তাই? সেই শিক্ষায় যদি প্রযুক্তি সহায়ক হয়, সেই শিক্ষাকে আপনারা প্রতিনিয়ত ব্যবহারের জন্য উদ্দীপনা দেবেন শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা কিন্তু বসে আছে, বললাম বাংলাদেশের শিক্ষার্থীরা খুবই অনিসন্দিষ্ট মন, ওরা চায়, ওরা বসে আছে। বদরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আফতাবউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সেলিম হোসেন আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ রেডিও মেট্রো মেইলকে এবং ইমামুল হক আপনাকেও। অপরাজেয় বাংলা একেবারেই নতুন একটি প্ল্যাটফর্ম, বাংলাদেশে আমরা একটু মিডিয়ার একটি আইডিয়া নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। একটি ভার্চুয়াল নিউজ স্টেশন হবে এটি, অপরাজেয় বাংলা, সেটিরই প্রক্রিয়া চলছে, এবং তার সাথে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য রেডিও মেট্রো মেইল আমাদেরকে তার সাথে কাজ করার এবং এই অনুষ্ঠানটি করার সুযোগ দেওয়ার জন্য বিশেষ করে ধন্যবাদ। ইমামুল হক আপনার কাছে আমি ফ্লোর দিচ্ছি এবং এখানে আমি শেষ করছি, আপনি অনুষ্ঠান করুন। ধন্যবাদ, ধন্যবাদ সুধী দর্শক। আমাদের আলোচনা একটু দীর্ঘ হয়েছে, কিন্তু তারপরও আমার মনে হয় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং ধন্যবাদ অপরাজেয় বাংলাকে আজকের এই আয়োজনটির সঙ্গে থাকবার জন্য। আমাদের অতিথি যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ কথাটি যেটি আমার কাছে মনে হয়েছে, উই ডু নট হ্যাভ এনি আদার অপশন বাট টু অ্যাকসেপ্ট দি ই-লার্নিং এডুকেশন। ই-লার্নিং বা এই এডুকেশন, কারণ হচ্ছে আমাদের পরিস্থিতি, আমাদের বাস্তবতায় আমাদেরকে ই-লার্নিং এর দিকে এই মুহূর্তে ঠেলে দিয়েছে। বাকিটা নির্ভর করছে আমাদের সক্ষমতার উপরে, আমাদের নিজ নিজ বাস্তবতার উপরে। আমরা নিঃসন্দেহে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, স্কুলগুলো এই মুহূর্তে হয়তো ই-লার্নিং এর, ই-এডুকেশনের দিকে বিশেষ দৃষ্টি দেবেন। যে সক্ষমতা প্রয়োজন সে সক্ষমতা তৈরির কাজেও তারা মনোযোগী হবেন। শুধু দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার দেখা হবে আমাদের অন্য অনুষ্ঠানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।